হ্যাঁ, আপনি মুখে জলটা নিয়ে নাকটাকে চেপে বন্ধ করুন, বন্ধ করে একটু জলটা গিলুন। জলটা গিলেন। হ্যাঁ, অ্যান্ড রুবেলা এই যে হলো, এবং এই যে বাচ্চাটা তখন ধরুন ইন দ্য আর্লি পিরিয়ড অফ প্রেগনেন্সি, মেবি আ ফিউ উইকস ওল্ড, যে সময়টা হয়তো মা জানেই না যে সে প্রেগনেন্ট। বাচ্চার কিন্তু যখন জন্মাবে তখন সে অন্ধ হবে, সে কালা হবে, সে চোখে সে হার্টে প্রবলেম হবে, তার মেন্টালি রিটার্ডেড হবে, হ্যাঁ, অ্যান্ড আ বার্ডেন টু দ্য সোসাইটি, যে কোনোদিন ঠিক হবে না। বাপরে। So that is what is important. The first cry is so important. ওই যে কাঁদলো, everybody in the OT starts smiling. আমি বাচ্চার ঘরে ঢুকেছি ডেলিভারির পরে, দেখছি একটা শো করে আওয়াজ হচ্ছে, মানে দ্যাট ইজ দ্য, মানে মেবি অ্যারাউন্ড 6 hours after birth। আমি গিয়ে বলে এই আওয়াজটা কোথা থেকে হচ্ছে, আমি খুঁজছি, তখন বলে না ডাক্তার, ওই মোবাইলটা ওর কানার কাছে রেখেছি। তো বলে হোয়াইট নয়েজ, ওকে হোয়াইট নয়েজ শোনাচ্ছি। তো যাই হোক, তারপরে নিয়ে যাওয়া হলো আইসিইউতে, নিয়ে গিয়ে তারপরে ওকে একটু স্টেবিলাইজ করে তারপরে ওটিতে গিয়ে তারপরে কি আছে ওটাকে, আর যেহেতু আমরা ঠেলে দিয়েছি তো ওটা ভেতর দিকে চলে গেছে, তারপরে ওটাকে গিয়ে বার করা হলো একটা লুডোর গুটি। তখন বলছে যে হ্যাঁ, ওর একটা লুডোর গুটি অনেকদিন ধরেই পাওয়া যাচ্ছে না, সে তো বহুদিন আগেকার কথা রাখতো, এখন কোত্থেকে আসছে, অ্যান্ড ইট ওয়াজ দেয়ার ফর 3 years। 3 years? আমার নেক্সট টাইম যখন ওই ভাইরাসটা ঢুকবে, সঙ্গে সঙ্গে আমার বডি রেডি টু ট্যাকল দ্যাট ভাইরাস, ওকে মেরে দেবে। কিন্তু এই যে ভাইরাসটা আমি ঢুকিয়েছিলাম, ও কিন্তু কিছু ক্ষতি করতে পারিনি, বিকজ ওর ক্ষতি করার ক্ষমতাটাকে মেরে দেওয়া হয়েছে। পরের ভাইরাসটা যখন ঢুকবে সে ক্ষতি করতে পারতো, কিন্তু আমার বডি চেনে ওকে মেরে দেবে। এবং মিল টাইম যখন হবে তখন অনেক জায়গাতে অনেক মানে ইয়েতে করে যে দের ইজ এ বাস্কেট, ওই বাস্কেটের মধ্যে কিন্তু সবাই মোবাইলটা রেখে এসে এখানে বসবে খেতে। ওরা খালি ওটা খুলে পট পট করে রিলস দেখছে, একটা করে দেখছে, আবার সঙ্গে সঙ্গে পাল্টে দিচ্ছে, আবার সঙ্গে সঙ্গে পাল্টে দিচ্ছে, আবার সঙ্গে সঙ্গে যার ফলে ওদের কনসেন্ট্রেশন পাওয়ারটা থাকে না। তো কি হয়, এই বাচ্চাগুলো সাধারণত এরা মানে ঘুমালো, ঘুমিয়ে নাক ডাকে, প্রাইমারি স্নোরিং কিছু না, শুধু ঘুমিয়ে নাক ডাকছে, মানে শুয়ে একটা এরকম একটা হালকা আওয়াজ হচ্ছে। এই যে করছে, দমটা বন্ধ হয়ে যাচ্ছে ওই সময়টায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। আজকের এপিসোডটার শুরুতেই একটা জিনিস বলি, না দেখলে কিন্তু মিস হয়ে যাবে, কারণ আপনারা ক্লিক করেছেন এটা দেখি যে এটা শিশু স্বাস্থ্য নিয়ে একটি এপিসোড, এবং আজকের এপিসোডে এমন এমন ইনফরমেশন আছে যেটা সত্যি অনেক প্রশ্নের উত্তর আপনাদের কাছে দিয়ে দেবে। আমাদের সঙ্গে আজকে আছেন ডক্টর পল্লব চ্যাটার্জি, যিনি গত 30 বছর ধরে কলকাতায় খুবই সাফল্যের সাথে নিজের প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন অ্যাজ এ শিশু রোগ বিশেষজ্ঞ। এবং শুধু তাই নয়, তিনি এত সুন্দর করে গুছিয়ে আমাদের কাছে এই পুরো এপিসোডটায় যা যা বলার বলেছেন, সেটা সত্যি দারুণ দারুণ ইনফরমেটিভ। আমি নিজে মন্ত্রমুগ্ধের মতো শুনেছি, আশা করি আপনারাও ঠিক সেম জিনিসটা করবেন, এবং যতটা ভ্যালু আজকে আমি পেয়েছি ততটা ভ্যালু আপনারা নিশ্চয়ই পাবেন। সো আর দেরি না করে লেটস গো টু দ্য এপিসোড। সিট ব্যাক, রিল্যাক্স অ্যান্ড এনজয় দ্য পডকাস্ট। আমাদের প্রশ্ন তো অনেক থাকে টুয়ার্ডস এভরিথিং, সব কিছু নিয়ে আমরা প্রশ্ন করি, এবং সবচেয়ে বেশি প্রশ্ন আমাদের বোধ হয় যখন আমাদের নিজেদের সন্তান হয় বা কারো সন্তান বাড়িতে সন্তান হয়, ওই নবজাতক শিশু, তাকে কি করে বড় করব, তার কি কি সমস্যা হবে, তার জীবনে কিভাবে তাকে ম্যানেজ করব, এটা বোধ হয় আমাদের একটা সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষদের মধ্যে এই প্রশ্নটা সবচেয়ে বেশি আসে। আর সোল কানেকশন পডকাস্ট একটা প্রমিস তো আপনাদের অবশ্যই করে যে আপনাদের কাছে এমন কিছু ইনফরমেশন নিয়ে আসবে যে ইনফরমেশনের মধ্যে সেই ভ্যালুটা আপনাদের কাছে পৌঁছবে। আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর পল্লব চ্যাটার্জি, শিশু রোগ বিশেষজ্ঞ, এবং থ্যাংক ইউ ফর কামিং। অনেকটা এক্সপিরিয়েন্স একজন ডাক্তার, এবং আশা করছি আজকে আপনার সঙ্গে এই এপিসোড থেকে আপনাদের কাছেও বেশ কিছু ভ্যালু পৌঁছাতে পারবো। প্রথম কথা হলো থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ ফর গিভিং দিস টাইম। খুবই ভালো লাগছে। ওয়েলকাম টু সোল কানেকশন পডকাস্ট। কেমন আছেন? এই অ্যাজ ইউজুয়াল, এই গরমে যেরকম রেখেছে। হ্যাঁ, গরমটা বেশ পড়েছে প্রচন্ড। এই যে শিশু রোগ বিশেষজ্ঞ, শিশু রোগ মানে তো
অনেকটা একটা বড় এরিয়া। তো প্রথম একদম যেটা দিয়ে শুরু করে যে প্রশ্নটা আমার মাথায় সবচেয়ে আগে এসছিল সেটা হলো একটা বাচ্চা যখন জন্মায় নবজাতক হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি কি যেটা সেই সময় খুব ম্যাটার করে যায়? আমরা যদি একদম এখান থেকে শুরু করতে পারি বিষয়টা। যদি সেটা শুরু করার আগে আমি বলি যে বাচ্চা যখন কনসিভ করা হয় তার আগে কি কি হতে পারে। আচ্ছা, আরো আগে? বেশ, এক্স্যাক্টলি। বেশ। সো আপনি যদি ভালো করে পুরনো আমাদের যে এপিক্স আছে, যেরকম মহাভারতের আছে, আপনি জানেন যে অভিমন্যু কিন্তু চক্রব্যূহতে ঢোকার সবকিছু জেনে এসেছিল। ঠিক। বেরোনোটা বেচারা জানতে পারেনি, তার বাবা অর্জুন সত্ত্বেও সে কিন্তু অভিমন্যু ওর ভেতরে ঢুকে মারা গেছিল। ঠিক। হ্যাঁ, তো বেসিক্যালি এইটা কি দেখিয়েছে যে আমরা কিন্তু মানে আমাদের যখন আমাদের তৈরি হচ্ছে, আমাদের যখন ভ্রূণ হচ্ছে, তার আগে থেকেই কিন্তু আমাদের এনভায়রনমেন্ট ইজ সো ইম্পর্টেন্ট। আমার প্রেগনেন্সি অবস্থায় মায়ের যদি একটু ধরুন হালকা একটা জ্বর হলো, 2-3 দিন একটু গা ম্যাচ করলো, সেরকম খুব একটা নয়, 100-101, একটু গায়ে র্যাশ ট্যাশ বেরোলো, ঠিক হয়ে গেল, এইটা কিন্তু রুবেলা হতে পারে। রুবেলা? অ্যান্ড রুবেলা এই যে হলো, এবং এই যে বাচ্চাটা তখন ধরুন ইন দ্য আর্লি পিরিয়ড অফ প্রেগনেন্সি, মেবি আ ফিউ উইকস ওল্ড, যে সময়টা হয়তো মা জানেই না যে সে প্রেগনেন্ট, বাচ্চার কিন্তু যখন জন্মাবে তখন সে অন্ধ হবে, সে কালা হবে, সে চোখে সে হার্টে প্রবলেম হবে, তার মেন্টালি রিটার্ডেড হবে, হ্যাঁ, অ্যান্ড আ বার্ডেন টু দ্য সোসাইটি, যে কোনো দিন ঠিক হবে না। বাপরে। সো বেসিক্যালি আমাদের যেটা জানতে হবে যে কয়েকটা জিনিস আমাদের করতে হবে। একটা হচ্ছে, যেরকম ধরুন আমাদের চারিপাশে জানেন, আমাদের পশ্চিমবাংলায় বিশেষ করে এবং সারা ভারতবর্ষে আমাদের থ্যালাসেমিয়া ইজ ভেরি কমন। তো আমাদের বিয়ের আগে কুষ্টি মেলানো হয়, ছেলে মেয়ে সব কুষ্টি মিলল তবে বিয়ে হলো। হ্যাঁ, অনেকে প্রেম করে বিয়ে করছে, কুষ্টিও মেলাচ্ছে না। অ্যাটলিস্ট ওই থ্যালাসেমিয়ার ক্যারিয়ার কিনা সেইটা যদি কেউ মিলিয়ে নেয়, তাহলে বাচ্চার থ্যালাসেমিয়া হওয়ার চান্স 0। হ্যাঁ, এবং সেক্ষেত্রে থ্যালাসেমিয়া ফ্রি একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করা যেতে পারে। অ্যাবসলিউটলি। সো দ্যাট ইজ দ্য অনলি ওয়ে দ্যাট উই ক্যান ডু ইট। আপনি ধরুন একটা MMR ভ্যাকসিন, যেরকম ধরুন গভর্নমেন্টের তরফ থেকে একটা প্রকল্প হয়েছিল, এখন MR ভ্যাকসিন ক্যাম্পেইন সকলে মিলে সকলকে দেওয়া হচ্ছিল। এই যে রুবেলা ভ্যাকসিনটা যদি প্রত্যেকটা মেয়ে নিয়ে নেয়, তাহলে কিন্তু তার বাচ্চা যখন সে প্রেগনেন্ট হবে তখন কিন্তু তার বাচ্চা রুবেলা হওয়ার কোনো চান্স নেই। যে রুবেলা শব্দটা বললেন, এটা নিয়ে অ্যাওয়ারনেস নেই কেন? আমি জীবনে প্রথমবার শুনলাম, বা আমি এর আগেও খুব একটা ইন্টারনেটেও শব্দটা দেখিনি। শুনে হবেন MR ভ্যাকসিন ক্যাম্পেইন নিয়ে চারিপাশে স্কুলে ফুলে অনেক জায়গায় দিয়ে বেড়াচ্ছিল আর কি। হ্যাঁ, হচ্ছিল। তো এই জিনিসগুলো, এইটা নিয়ে আমাদের মানে ইনফরমেশন স্প্রেড করার দরকার, সচেতনতা বাড়ানোর দরকার। তার কারণ হচ্ছে এগুলো, দিস আর সো ইম্পর্টেন্ট থিংস। ঠিক আছে, আমার প্রেগনেন্সি আসার আগে থেকে আমার শরীরটা শুড বি রেডি টু অ্যাকসেপ্ট। এবার আমার বিয়ে হলো, আমি জানলাম যে আমার MR ভ্যাকসিন দেয়া নেই বা MMR ভ্যাকসিন দেয়া নেই। আপনি প্রেগনেন্সি প্ল্যান করার আগে একটা ভ্যাকসিন নিয়ে নিন, 1 মাস ওয়েট করুন আফটার দ্য ভ্যাকসিন, তারপরে ট্রাই ফর প্রেগনেন্সি। আচ্ছা, বুঝতে পেরেছেন? তো তাহলে কি হচ্ছে, ইউ আর অ্যাটলিস্ট একটা রোগ তো আপনি আটকাতে পারলেন 100%। ইউ আর শিওর কি আপনার বাচ্চা রুবেলা, কনজেনিটাল রুবেলা সিনড্রোম হওয়ার কোনো চান্স নেই। বেশ, এরকম টাইপের বহু জিনিস আছে, জেনেটিক প্রবলেমস। ঠিক আছে, অনেক কালচার আছে যেখানে ওদের ইনসেস্টুয়াল রিলেশনশিপ হয়, মানে ফার্স্ট ডিগ্রি কনস্যাঙ্গুইনিটি, সেকেন্ড ডিগ্রি কনস্যাঙ্গুইনিটি হয়। যদি কোনো রকম কোনো ওর মধ্যে জেনেটিক কোনো প্রবলেম হয়, তাহলে বাচ্চাদের কিন্তু সেই প্রবলেমসগুলো অনেক বেশি এসে যায়। সো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। যদি ফ্যামিলি আমাদের কালচারের মধ্যে আছে যে আমাদের কনস্যাঙ্গুইনিটি ইজ অ্যালাউড, তাহলে অ্যাটলিস্ট দেখে নিক যে আমাদের ফ্যামিলিতে কোনো কনজেনিটাল কোনো প্রবলেমস আছে কি না। আচ্ছা, কনজেনিটাল হার্ট ডিজিজ রয়েছে কি না, ফ্যামিলিতে কোনো বাচ্চা মানে কারোর এরকম হয়েছে যে জন্মের পরেই মারা গেছে, কোনো মেন্টালি রিটার্ডেড কিছু ছিল, কোনো স্প্যাস্টিক চাইল্ড ছিল, কিছু একটা হয়েছিল, তাহলে আমরা অ্যাটলিস্ট
avoid consanguinity in the same two families, try for some other family. হ্যাঁ, তো এইখান থেকে কিন্তু আমরা we can plan out a good child, a good newborn, ঠিক আছে, হেলদি নিউবর্ন। ঠিক, এইটা গেল বিফোর কনসেপশন। কারেক্ট। তার মানে বিফোর কনসেপশনও এই অ্যাওয়ারনেস গুলো আমার মনে হয় দরকার, খুবই জরুরি। এক্স্যাক্টলি। বেশ, যারা এটা শুনলেন, যারা ভাবছেন, তারা অবশ্যই এই বিষয়টাকে একটু মানে বিশেষ করে দেখিয়ে নেবেন কোনো ডাক্তারকে, এবং বিষয়টা কি সেটা সম্পর্কে জেনে নেবেন আরো বেশি। বেশ কিছু কিন্তু মানে স্ক্রিনিং হয়, প্রি ম্যারিটাল স্ক্রিনিং। হ্যাঁ, প্রি ম্যারিটাল স্ক্রিনিং ফর মেলস, প্রি ম্যারিটাল স্ক্রিনিং ফর ফিমেলস। হ্যাঁ, এগুলো কিন্তু অ্যাভেলেবল। সেগুলো করলে কিন্তু বেশিরভাগ জিনিস এগুলো ক্লিয়ার হয়ে যায়। ঠিক। তো এবার তো গেল এটা প্রি কনসিভ বা কনসিভের সময়। হ্যাঁ, এরপর যখন একটা নবজাতক শিশু, বা আপনি বলতে পারেন বিফোর ফলিং ইন লাভ। কারেক্ট, কারেক্ট, একদমই তাই। ইউ শুড নো হুম টু ফল ইন লাভ উইথ। কারেক্ট, কারেক্ট। আচ্ছা, তারপরে হচ্ছে যে এই আফটার ম্যারেজ, ওয়ান্স ইউ আর কনসিভিং, তখন কিন্তু প্রথম থেকেই আপনার কিন্তু টেস্টগুলো রেগুলার বেসিসে করানো দরকার। আপনার ওয়েট ঠিক বাড়ছে কিনা, আপনার বাচ্চার গ্রোথ ঠিক মতন হচ্ছে কিনা, কোথাও কোনো প্রবলেম আসছে কিনা, একদম প্রথম থেকে চেকআপসগুলো ইনিশিয়ালি করাটা খুব দরকার। বিকজ যদি কিছু হয়, তাহলে যদি আপনার ধরুন বাচ্চাটার কোনো প্রবলেম দেখা গেল, তাহলে ইট ইজ পসিবল টু অ্যাবর্ট দ্য চাইল্ড আর্লি। একবার যদি লেট হয়ে গেল, তাহলে তো আপনি কিছু করতে পারছেন না, বুঝতে পেরেছেন? সো এইটা পুরো আপনার প্রেগনেন্সি পিরিয়ডটা শুড বি আন্ডার রেগুলার মনিটরিং অ্যান্ড ফলো আপ। এইবার বাচ্চা যখন জন্মালো, তারপরে আমাদের যেটা দেখতে হবে, ফার্স্ট তো আমাদের যেগুলো ইউজুয়াল হলো যে বাচ্চা কখন কাঁদলো, কীভাবে কাঁদলো, দ্যাট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ফার্স্ট ক্রাই ইজ ইম্পর্টেন্ট, যে কত তাড়াতাড়ি বাচ্চা কাঁদলো, কীরকম ভালো কাঁদলো, কতটা অক্সিজেন শরীরে টানতে পারলো, এবং মানে দ্যাট শোজ দ্য ভিগার অফ দ্য চাইল্ড অ্যান্ড দ্য হেলথ অফ দ্য চাইল্ড, অফ দ্য নিউবর্ন। আচ্ছা, মানে কান্নার উপর ডিপেন্ড করে। ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, মানে যেটা বলে যে বাচ্চা যখন জন্মাবে তখন বাচ্চা কাঁদবে, সবাই হাসবে। বাচ্চা যখন মারা যাবে, মানুষ যখন মারা যাবে, তখন সবাই কাঁদবে, বাচ্চা হাসবে, মানে মানুষটা হাসবে। সো দ্যাট ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট। দ্য ফার্স্ট ক্রাই ইজ সো ইম্পর্টেন্ট। ওই যে কাঁদলো, এভরিবডি ইন দ্য ওটি স্টার্টস স্মাইলিং, ঠিক, যে আমাদের কাজ শেষ, আর কিছু করতে, এত জোরে কাঁদলো মানে বেবি ইজ ফাইন। আচ্ছা, রাইট। এর পরের স্টেজ যেটা বলতে হবে সেটা হচ্ছে যে as soon as possible after birth বাচ্চাটাকে ব্রেস্টে দিয়ে দিতে হবে, টু স্টার্ট ব্রেস্ট ফিডিং। আচ্ছা, বইয়ে বলে যে উইদিন 30 minutes অফ বার্থ বেবি শুড বি অন দ্য ব্রেস্ট। একদম, মানে ইভেন বিফোর ইউ কাট দ্য কর্ড। আচ্ছা, তো সিজারিয়ান সেকশন হলে সেটা অবশ্য অনেক সময় হয় না, বাচ্চা বেরিয়ে পরিষ্কার করে দিয়ে দাও। নর্মাল ডেলিভারিতে অনেক সময় বাচ্চাকে বের করে কর্ড কাটার আগেই মায়ের বুকে দিয়ে দেওয়া হয়। আচ্ছা, তার কারণ হচ্ছে ওই যে বাচ্চা যখন বেরোয় না, তখন এত বেশি ওদের শরীরের মধ্যে অ্যাড্রিনালিন সিক্রিশন হয়, এত বেশি একটা এক্সাইটমেন্ট, এত বেশি একটা মানে একটা প্রেশার হয় যে ওকে বেরোতে হচ্ছে, চারিপাশ থেকে চাপ পড়ছে, অমুক পড়ছে। সো দে আর মানে হাইপার অ্যাক্টিভ, মানে পুরো একদম ফুল ফর্মে রয়েছে। সেই সময়টা ব্রেস্টে দিলে এমন খাবে যেন মনে হচ্ছে কত খিদে ওর। এবং ওই যে ল্যাচিংটা হয়, ওই যে সাকিংটা হয়, ওই যে মাদার চাইল্ড একটা ইন্টারাকশনটা হয়, সেইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ব্রেস্ট ফিডিং। আচ্ছা, এইবার ওই আধ ঘন্টা পরে ওরা এত খেটেছে, ওরা এবার লেথার্জি ঘুমিয়ে পড়লো। এইবার আপনি যদি ব্রেস্টে ধরাতে জানো তো ঘুমাচ্ছে, ও তো খাবার কোনো ইচ্ছেই নেই, ঠিক ঠিক, তো ও তো টায়ার্ড হয়ে গেছে, ঠিক, অ্যাড্রিনালিন সার্জটা চলে গেছে। সো আর্লি পুটিং দ্য বেবি টু দ্য ব্রেস্ট। ফার্স্ট যে ব্রেস্ট মিল্কটা আসতে শুরু করে, একটু একটু করে ইয়েলোইশ একটা মেটেরিয়াল আসে, উইচ ইজ কল্ড কলোস্ট্রাম। ওই কলোস্ট্রামটা কি হচ্ছে, দ্যাট ইজ ফুল অফ ইমিউনোগ্লোবুলিনস, যেটা বাচ্চাকে মানে ইট ইজ কল্ড দ্য ফার্স্ট ভ্যাকসিনেশন অফ দ্য চাইল্ড। আচ্ছা, ওইখানেই বাচ্চার প্রথম ভ্যাকসিনেশন হয়ে গেল। এতটা পাওয়ারফুল ওটা। এবং ওইটা গিয়ে বাচ্চাকে আপনার ভবিষ্যতের, আর ওতে ইট ইজ ফুল অফ ক্যালোরিজ। আচ্ছা, ইট ইজ মানে ভেরি টেন্স ইন লিপিডস। হ্যাঁ, তো অল্প আসছে কিন্তু বাচ্চার ক্যালোরি রিকোয়ারমেন্ট মিট আপ করে দিচ্ছে। এবং বাচ্চার কিন্তু ওই যে ভ্যাকসিনেশনটা ওই যে ঢুকলো, এবং প্রথম 6টা মাস যদি বাচ্চাকে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ে রাখা যায়, নট ইভেন ওয়াটার, এক্সক্লুসিভ মানে এক্সক্লুসিভ,
শুধু ব্রেস্ট মিল্ক, জলও নয়, সেইটা যদি করা যায় না, ও বাচ্চা প্রথম 6 মাস কী করে বড় হয়ে গেল, কোনো ডাক্তার দেখাতে হবে না, কিছু করতে হবে না, এবং সারা জীবন সে বাচ্চা আজকে মানে চট করে মানে বৃষ্টিতে ভিজলো, রোদ্দুরে বেরোলো, বাইরে দাঁড়িয়ে আইসক্রিম খেলো, হ্যাঁ, কিছু হবে না। তার মানে তার ইমিউনিটি ওইখান থেকে তৈরি হয়। দ্যাটস ইন্টারেস্টিং। এটা আজকাল অনেক কমেছে না? ভীষণ বেশি। আগে তো এটাই ছিল। আমাকে এমনও হয়েছে, আমাকে পেশেন্টকে যখন বলেছি গিয়ে যে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করার, বাচ্চা বলছে আমি কি গরু ছাগল যে আমি ব্রেস্ট ফিডিং করাবো? তো দ্যাট ইজ বিকজ নাইস কস্টলি মিল্ক টিনস আর অ্যাভেলেবল। তো আমার কি দরকার আছে, আবার হয়ে গেল, বাচ্চা দরকার ছিল, বাচ্চা হয়ে গেল, এবার আমাকে রিল্যাক্স করতে দাও, আমার নিজের কাজ করতে দাও, বাচ্চা তো আয়া আছে, অমুক আছে, তারা দেখে নেবে, অমুক করবে। আমি বাচ্চার ঘরে ঢুকেছি ডেলিভারির পরে, দেখছি একটা শো করে আওয়াজ হচ্ছে, মানে দ্যাট ইজ দ্য মানে মেবি অ্যারাউন্ড 6 hours আফটার বার্থ। আমি গিয়ে বলে এই আওয়াজটা কোথা থেকে হচ্ছে, আমি খুঁজছি, তখন বলে না ডাক্তার, ওই মোবাইলটা ওর কানার কাছে রেখেছি। তো বলে হোয়াইট নয়েজ, ওকে হোয়াইট নয়েজ শোনাচ্ছি। বুঝতে পেরেছেন? যে বাচ্চা রিল্যাক্স থাকবে, বাচ্চাকে জন্মের 6 ঘন্টা পর থেকে হোয়াইট নয়েজ শোনাচ্ছে, অবলিভিয়াস অফ দ্য আইডিয়া কি ওই যে রেডিয়েশনটা হচ্ছে তা। আপনি কলকাতায় আজকাল চড়ুই পাখি দেখতে পান না? শুধু উই ডোন্ট নো হোয়াট ইজ হ্যাপেনিং উইথ দ্য মোবাইল ফোন রেডিয়েশন। আমরা এখনো পুরোটা বুঝতেই পারিনি। এখন কি হচ্ছে, এখন বাচ্চা যে মাথার পাশে রেখে দিলাম, সেটা ভবিষ্যতে আজ থেকে 20 বছর পরে একটা স্টাডি করে বলবে যে হ্যাঁ, এই যে রেডিয়েশনটা দ্যাট ক্যান কজ ব্রেন ক্যান্সার, ব্রেন টিউমার। সো ওয়াই টেক আ চান্স? আপনি মোবাইল ফোনটাকে কতবার স্টেরিলাইজ করেছেন? আপনি কতবার আপনি ওটাকে জলে ধুয়েছেন বা জলের মধ্যে ফুটিয়েছেন বা কোনো একটা ইয়েতে রেখে ওটাকে স্টেরিলাইজ করেছেন? উল্টে আপনি ওটাকে সঙ্গে করে নিয়ে গিয়ে রান্নাঘরের টেবিলের পাশে রেখে দেওয়া হয়, পায়খানা করতে গিয়ে পাশে রেখে দেওয়া হয়। হ্যাঁ, মানে ইট ইজ আ ফুল অফ ডার্ট। মোবাইল ছুঁয়ে বাচ্চাকে ছোঁয়া মানেই ইনফেকশন বাচ্চার গায়ে। সো মোবাইলটাকে যত দূর সম্ভব তত দূর রেখে দেওয়া উচিত, এবং অ্যাটলিস্ট মোবাইলটা ছুঁয়ে বাচ্চাকে ছোঁয়ার মধ্যে হাতে স্টেরিলিয়াম বা মুক্ত মুখ। আর বিশেষ করে ওই সময় মানে ওটা তো একেবারে একদম মানে তুলতুলে সময়, একদম মানে তখন তো কিছুই জানে না, ও তো প্রোন টু এনি সর্ট অফ ইনফেকশন। একদমই তাই। সো এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। যে আমাকে এবার বাচ্চা যে এলো, হ্যাঁ, আমরা যদি বলি যে দেখুন বাচ্চা আসার পরে মানে বাড়িতে যাওয়ার পরে একটু কিছুদিন আঁতুড়টা মেনটেন করবেন, যেটা আমাদের চিরকালের একটা প্রথা ছিল, আঁতুড়। হ্যাঁ, ডাক্তারবাবু কী যে বলেন, আঁতুড় ফাতুর আগেকার দিনে, এখন আমরা কোথায়, এখন আধুনিক সায়েন্সের যুগে কোথায় আঁতুড়? ওয়াই নট? মানে আমাদের 28 days একদম হিসেব করে আমাদের বইয়ে রয়েছে, ইজ কল্ড দ্য নিওনেটাল পিরিয়ড। ঠিক 28 দিন, দ্যাট ইজ দ্য টাইম ওয়েন আঁতুড় পিরিয়ডটা মোটামুটি শেষ হয়। ঠিক আছে? তো এই যে পিরিয়ডটা, এই সময়টা কিন্তু বাচ্চারা মোস্ট ভালনারেবল টু এনি সর্ট অফ ইনফেকশন। আচ্ছা, এই কারণেই ওই টাইমটাকে রেখে দেওয়া হতো। আচ্ছা, এই আঁতুর বিষয়টা যদি আজকের দিনে কাউকে করতে হয়, আগেকার দিনে তো একটা আঁতুর ঘরই হতো, কিন্তু আজকে আঁতুর বিষয়টাকে যদি আজকের দিনে প্র্যাকটিসে আনতে হয়, তাহলে কি করতে হবে? আঁতুর ঘর সিম্পল একটা ঘর রইলো, যেখানে বাচ্চা রইলো, মা রইলো, বাচ্চার সঙ্গে যে দেখাশুনো করবে সে বাচ্চারই কাজ করবে, অন্য কোনো কাজ করবে না। ধরুন যদি বাইরে থেকে কোনো আয়া রাখা হলো বা বাড়ির কোনো লোক রইলো, সে বাচ্চাকে যখন দেখাশোনা করবে ওই ঘরের মধ্যে যে ড্রেসটা পরলো সেটা বাইরে পরে ঘুরবে না। আচ্ছা, হ্যাঁ, বাইরে জামা কাপড় পরে বাচ্চার ঘরে ঢুকবে, আননেসেসারি ঢুকবে না। যদি ঢুকতে হলো বাচ্চা হাতটা ধুয়ে তাও বাচ্চাকে টাচ করলো, বাচ্চার বেডে শুলো না। হ্যাঁ, সো দ্যাট ইউ মেনটেন দ্যাট সর্ট অফ আ স্টেরাইল এনভায়রনমেন্ট যতটা সম্ভব। ঠিক আছে? এবং কারোর যদি ঠান্ডা লাগলো, সর্দি কাশি হলো, তো মুখে মাস্ক পরলো বা পরলো, এইগুলো করা হলো যাতে কিনা বাচ্চার কাছে চট করে ইনফেকশনটা না যায়। তো এই যে পিরিয়ডটা যদি মেনটেন করা যায়, সো দিস ইজ দ্য সেকেন্ড পার্ট। ব্রেস্ট ফিডিংটা হলো একটা স্টেরাইল গুড এনভায়রনমেন্ট মেনটেন করা হলো বাচ্চার জন্যে। তারপরে স্টেজে দেখতে গেলে ওই এবার আস্তে আস্তে ওই ভ্যাকসিনেশন আর অমুক তমুক এইগুলো সব দিতে হবে, এইগুলো করে কিছুটা ডিজিজ প্রিভেনশন হয়। কিন্তু বেসিক কয়েকটা জিনিস, যেরকম ব্রেস্ট ফিডিং, হ্যান্ড ওয়াশিং, স্টেরাইল এনভায়রনমেন্ট, এনাফ। আপনি আর কিছু না করলেও এই বাচ্চা কিন্তু সুস্থ থাকবে, চট করে কিন্তু রোগ ভোগ পরের দিকেও হবে না। আচ্ছা,
এই নবজাতক শিশুদের ক্ষেত্রে অনেক ঘটনা আমরা শুনতে পাই যেগুলো বেশ অবিশ্বাস্য ধরনের লাগে। আপনার এরকম কোনো একটা এক্সপিরিয়েন্স আছে যেখানে আপনার মনে হচ্ছে যে মানে খুবই অবিশ্বাস্য একটা ঘটনা ঘটলো আপনার সঙ্গে? কারণ আপনার একটা ঘটনা আমি পড়ছিলাম যে আপনি একজন 4 বছরের বাচ্চার ভেতরে বোধহয় একটা ক্যারাকাস অফ ককরোচ কিছু একটা ছিল। ওটা তো আমিও জানি না কি ছিল। হ্যাঁ, ওটা আমরা বেসিক্যালি ব্রঙ্কোস্কোপি করা হয়েছিল। ওর একটা রেকারেন্ট কাশি টাশি হচ্ছিল সমানে। তো করার পরে তারপর ব্রঙ্কোস্কোপি করে ওয়াশ করে বার করা হলো। বার করার পরে যখন ওটা আমাদের মানে টেস্ট করার জন্য জলটা নেওয়া হলো, নেওয়ার পরে দেখছি ওর ভেতরে একটা কিছু এসছে। মানে এটা কি এলো? কারণ আমাদের ব্রঙ্কোস্কোপের যে সাইজটা, যে টিউবটা, দ্যাট ইজ ভেরি স্মল। মানে বাচ্চাদের ইউজ করা হয়, তো ভেতরের মানে হোলটা যেটা পাইপটা সেটা ইজ 1.2 মিলিমিটার। তো খুব ছোট। হ্যাঁ, তো 1.2 মিলিমিটার কি এলো? তারপরে দেখছি ভালো করে আমরা এটাকে তোলা যাক, তো তুলে একটু একটা স্টেরাইল নিডল দিয়ে তুলে দেখছি যে একটা ককরোচের একটা সেই মানে পা ফা রয়েছে, সব কিছু রয়েছে। হ্যাঁ, ছোট্ট একটা ককরোচের ডেড। তখন আমি বললাম এটা কোত্থেকে এলো? আমি বললাম এই তো ডিবের মধ্যে ককরোচ ছিল। তখন বলছে স্যার এ তো স্টেরাইল ডিবে, এ তো যখন পরিষ্কার ডিবে খুলে তার মধ্যে দেওয়া হলো, কোত্থেকে ককরোচ আসবে? হ্যাঁ, এবার বাচ্চাদের মাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, বলে হতেই পারে, আমাদের বাড়িতে তো আরশোলা প্রচুর, বাচ্চা তো এদিক ওদিক সমানে জিনিস নিয়ে মুখে তোলে দেয়, কোথা থেকে একটা ডিম হয়তো গেছিলো লাংসের ভেতর গিয়ে সেটা ককরোচ হয়ে গিয়ে বসেছিল এরকম করে। বাট ইট ওয়াজ ডেড, বাট ইট ওয়াজ দেয়ার। আচ্ছা, এবং সেটা বের করার পর ওর ইয়েটা কমে গেছিল অনেকটাই, তারপর অনেক বেটার, তারপর তো মোটামুটি ভালো। আবার আর একটা হয়েছিল এরকম যে একটা বাচ্চার প্রায় 3 বছর ধরে ক্রনিক কফ, সমানে কাশি, কাশি কমছে না। মা বলছে, এবার মায়েদের না একটা আলাদা সিক্স সেন্স হয়, বলছে না কাশিটা ঠিক হচ্ছে না। তিনি ডাক্তারবাবুর কাছে নিয়ে যাচ্ছিলেন, ডাক্তারবাবু দেখছিলেন, দেখে ওকে নানান রকম ওষুধ, ইনহেলার, হেন তেন, নেবুলাইজার এসব চলছে, কিন্তু কাশিটা ঠিক মতন কমছে না, একটা আওয়াজ সমানে হয়। তো বাচ্চাটাকে নিয়ে এসছে, উনি আমার কাছে রেফার করলেন আমি দেখার জন্য। আমি দেখলাম, দেখে আমি বললাম যে না, আওয়াজটা তো একটু ঠিক লাগছে না, আমারও লাগছে না, একটু একটা ব্রঙ্কোস্কোপি করে দেখা যাক। বাচ্চাটা গ্রাম থেকে এসছিল, হেঁটে হেঁটে ঢুকলো ঘরে, শোলো, ব্রঙ্কোস্কোপ করার জন্য রেডি, কথা বলছে। হ্যাঁ, তোমার নাম কি? আমার এখনও মনে, তোমার নাম কি? আমার নাম অন্তিত। সে একটুখানি আদো আদো কথা বলে, আমার নাম অন্তিত, হ্যাঁ না সবই বললো। আমি নিয়ে ব্রঙ্কোস্কোপটা যেই ঢোকালাম, দেখছি লাংসের ঠিক মেন মানে যে ট্রেকিয়া, যেটা ফার্স্ট পার্ট অফ দ্য লাংস ভাগ হওয়ার আগে, সেইখানে একটা কিছু রয়েছে যেটা লাংস ওইখানটায় আটকে রয়েছে, কিছু একটা উঁচু মতন পার্ট। তো আমি বললাম যে একটুখানি জল দিয়ে ওয়াশ করা হোক। ওয়াশ করে যেই একটুখানি ওয়াশ করেছি, সঙ্গে সঙ্গে আর আমরা কি করি যে সবসময় বাড়ির লোক কাউকে ভেতরে রাখি আর কি, যে ওরা ওই মনিটরে দেখে যে বাচ্চার ভেতরে কি আছে, বোঝাতে সুবিধা হয় যে এই দেখুন আপনার বাচ্চার ভেতরে এইখানে কফটা ছিল বা এখানে হোয়াট এভার ইট ইজ। তো আমরা যেই ওয়াশ করেছি ওইটা বেশ একটু পরিষ্কার হতেই দেখি ভেতর থেকে একটা সবুজ মতন কিছু একটা জিনিস এরকম নড়ছে। তখন আমি তাড়াতাড়ি করে ব্রঙ্কোস্কোপ বার করে সিস্টারকে বললাম যে সিস্টার ইমিডিয়েটলি ইনটিউবেশন সেট দিন, ওকে ইনটিউবেট করতে হবে। সিস্টার বলছে কাকে ইনটিউবেট করতে? কথা বলছে, আর বলতে বলতে বাচ্চাটা এরকম খাক 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 করে চোখের সামনে একদম ফ্ল্যাট, হার্ট রেট পড়ে গেল, মানে চাইল্ড ওয়াজ বেসিক্যালি ডেড অ্যান্ড উইথ তারপরে একটা কনভালশন, মানে ব্রেনে অক্সিজেনটা কম গেল, ইমিডিয়েটলি কনভালশন। তো এনিওয়ে আমাদের কাছে সব কিছু ছিল রেডি, আমরা সঙ্গে সঙ্গে ওকে ইনটিউবেট করা হলো, করে ঠেলে টিউবটা ঢুকিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে ওকে আইসিইউতে নিয়ে গিয়ে ওকে রিসার্চটা। আর ন্যাচারালি বাড়ির লোকের সামনে এরকম হচ্ছে, তারা তো বলছে ডাক্তার কী করলেন, বাচ্চা তো এমনি হেঁটে হেঁটে এসছে অমুক। তো যাই হোক, তারপরে নিয়ে যাওয়া হলো আইসিইউতে, নিয়ে গিয়ে তারপরে ওকে একটু স্টেবিলাইজ করে তারপরে ওটিতে গিয়ে তারপরে কি আছে ওটাকে, আর যেহেতু আমরা ঠেলে দিয়েছি তো ওটা ভেতর দিকে চলে গেছে, তারপরে ওটাকে গিয়ে বার করা হলো একটা লুডোর গুটি। তখন বলছে যে হ্যাঁ, ওর একটা লুডোর গুটি অনেক দিন ধরেই পাওয়া যাচ্ছে না, সে তো বহুদিন আগেকার কথা রাখতো, এখন কোথেকে আসছে? অ্যান্ড ইট ওয়াজ দেয়ার ফর 3 years অ্যান্ড ইন দ্য মেন ট্রেকিয়াতে কিছু আটকানো, মানে সে তো মারা যাবে। মানে যেই আমি ধুয়েছি আর বাচ্চাটা এরকম কেঁদেছে আর ওটা এরকম ফ্ল্যাট হয়ে গিয়ে পুরো ব্লক করে দিয়েছে। আর ওটা দেয়ালে এরকম চিপকে ছিল একটা সবুজ রঙের লুডোর গুটি। বাপরে, কি হয় না! অ্যান্ড ওইটা বেরিয়ে এলো, বাচ্চার কাশি ফাশি সব ঠিক হয়ে গেল, বাচ্চার এখানে নিউমোনিয়া ঠিক হয়ে গেল, আওয়াজ টাওয়াজ ঠিক হয়ে গেল। তারপরের দিন অবধি সে রইলো, তারপর 3rd day ছুটি হয়ে বাড়ি চলে গেল হাসতে হাসতে। হ্যাঁ, সো এ তো আমাদের প্রচুর এরকম ঘটনা রয়েছে।
প্রি ম্যাচিওর ডেলিভারির ক্ষেত্রে এখন তো অনেক বেশি, মানে আগের দিনে তো বোধহয় প্রি ম্যাচিওর ডেলিভারি খুব বেশি তাদেরকে সার্ভাইভ করানো যেত না। এই যে একটা জিনিস বলে না কি ইনকিউবেটর বা কিছু একটা বলে না যেখানে রাখা হয়, প্রি ম্যাচিওর বেবির ক্ষেত্রে কিভাবে ওকে মানে মানে আবার ওই অতটা টাইম অবধি তাকে কিভাবে সার্ভাইভ করানো হয়? দেখুন, প্রিমেচিওর বেবির যেটা ব্যাপারটা হচ্ছে যে একটা হচ্ছে ওই যেটা বললাম বিফোর ডেলিভারি, যখন আমার মনে হচ্ছে একটা প্রিমেচুরিটি হবে, তখন একটা হচ্ছে ওর কোনো ইনফেকশন, কনজেনিটাল ইনফেকশন কিছু আছে কি না, হ্যাঁ, যেরকম মা যদি অনেক সময় দেখা যায় এক্সপোজ টু ক্যাটস অ্যান্ড অল, তাহলে টক্সোপ্লাজমা বা এইসব ইনফেকশন হতে পারে, সাইটোমেগালো ইনফেকশন হতে, সাইটোমেগালো কমন উইথ ক্যাটস। তারপরে হচ্ছে ধরুন আপনার অন্য কোনো কনজেনিটাল ইনফেকশন কিছু আছে কিনা সেইটা দেখা, সেটা ট্রিটমেন্ট করা আগে থেকে বিফোর ডেলিভারি। স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া হয় মাকে, তাতে কিনা লাংটা একটু ম্যাচিওর করে। ডেলিভারির পরে তারপরে সঙ্গে সঙ্গে বাচ্চাকে একটা ভালো এনআইসিউতে রাখা হয়, যেখানে বাচ্চাকে আজকাল ইনকিউবেটর ইউজ করা হয় না। ইনকিউবেটরটা একটা কভার্ড সিস্টেম ছিল যার ভেতরে বাচ্চাকে রাখা হতো। এখন ওটা মোটামুটি ওপেন কেয়ার সিস্টেমে এসে গেছে, যেখানে ওপর থেকে একটা রেডিয়েন্ট ওয়ার্মার থাকে, সেইটাতে ওই জায়গাটার টেম্পারেচারটাকে মেনটেন করে রাখা হয়। আচ্ছা। তো এই যে এনভায়রনমেন্টটাতে রাখা হয়, সেখানে রেখে বাচ্চাকে প্রথম দিক থেকে ওকে তো খাওয়ানো যাবে না, তো ওকে ওই রাইস টিউব ফিড কী বলে আইভি ফ্লুইডসে রাখা হয়, আর ভেন্টিলেশনে দেওয়া হয়। লাংসটাই ওদের মেন প্রবলেম করে প্রথম দিকে, লাংসটা ম্যাচিওর করে না, তো সেই জন্যে আমাদের সারফ্যাক্টেন্ট বলে কি একটা ওষুধ হয়, সেটা লাংসের মধ্যে দেওয়া হয়। মানে সারফ্যাক্টেন্ট হচ্ছে সাবান জাতীয় জিনিস, মানে যেরকম ধরুন একটা বেলুন, নতুন বেলুন কিনে আপনি যখন ফোলাচ্ছেন তখন আপনাকে অনেক বেশি প্রেশার লাগে ফোলাতে, কারণ বেলুনের ওয়ালসগুলো এরকম চিপকে থাকে। এবার আপনি যখন চাপ দিয়ে ফোলাচ্ছেন তখন ওটা খুলছে, একদম। নেক্সট টাইম যখন ফোলাচ্ছেন ওটা নরম হয়ে গেছে, তখন আপনাকে ফোলাতে আর কোনো এফোর্ট লাগছে না। লাংসের ভেতরে ওই রকমই থাকে একটা সাবান জাতীয় জিনিস। প্রথম কান্নাটা তাই জন্য সো ইম্পর্টেন্ট। ফার্স্ট ক্রাইতে বাচ্চা প্রচণ্ড এফোর্ট নেয়, নিয়ে জোরে হাওয়াটা টানে এবং লাংসের ভেতরে যে জলটা আছে জলটাকে ঠেলে বার করে। আচ্ছা। এইবার ওইটার পরে যখন সেকেন্ড ক্রাইটা হচ্ছে তখন অলরেডি লাংসটা খুলে গেছে, ওই সাবান জাতীয় জিনিসটা রয়েছে যেটা ওকে আর জুড়তে দিচ্ছে না, এবং ওইখানে হাওয়াটা ঢোকাতে ইজি, বাচ্চার জন্য ইজি। ওকে। নাও যদি ওই সারফ্যাক্টেন্টটা কম হয়, বিকজ দ্য চাইল্ড ইজ প্রিমেচিওর, তাহলে কি হবে, ওইটা চিপকে চিপকে যাচ্ছে, যতবার ওর নিঃশ্বাসটা নিচ্ছে তখন খুলছে, যেই ছাড়ছে চিপকে যাচ্ছে আবার। সো এভরি ক্রাই ইজ লাইক দ্য ফার্স্ট ক্রাই। আচ্ছা। সো তখন তো বাচ্চা অতক্ষণ মানে টানতে, দে গেট টায়ার্ড, দে গেট হ্যাঁ। তো তখন আমাদের ওই সারফ্যাক্টেন্ট, ওই সাবান জাতীয় জিনিসটা বাইরে থেকে লাংসের ভেতর ঢোকানো হয়। সো সারফ্যাক্টেন্ট দিয়ে লাংসটাকে একটু করে ভেন্টিলেট করে ওকে রাখা হয় ইনিশিয়ালি। আস্তে আস্তে যখন লাংসটা ম্যাচিওর করে যায় তখন তারপরে ওকে স্যালাইনের ওপরেই রাখা হয়, ওটাকে বার করে দেওয়া হয়, তারপর একটু একটু করে রাইস টিউব ফিডিং শুরু করা হয়। যখন রাইস টিউব ফিডিংটা টলারেট করে তখন আস্তে আস্তে আমাদের স্যালাইনটা বন্ধ হয়। তারপরে ধরুন মোটামুটি 1 কেজির কাছাকাছি ওজন আসলে তখন আমরা ওরালি আস্তে আস্তে করে ফিডিংটা স্টার্ট করা হয়, করতে করতে ওদের করা হয়। বাট হ্যাঁ, মানে একটু ওদের পেছনে খাটতে হয়, মানে ইভেন বাড়িতে যাওয়ার পরেও চট করে ইনফেকশন হওয়ার চান্স আর এটা ওটা এগুলো থাকে আর কি। বাট আইজ্যাক নিউটন ওয়াজ প্রিটার্ম, সো প্রিমেচুরিটি ইজ নো বার আর কি। বহু আমার বাচ্চারা পেশেন্টরা রয়েছে যারা প্রিমেচিওর ছিল, আর তার দে আর ডুইং ভেরি ওয়েল। সো ইট ইজ দেয়ার। বেশ, এবার আসি টিকাকরণ, টিকার বিষয়ে একটু আসি। যে টিকা মোটামুটি যা ওই মানে টিকা করতে হয়, সেটার ব্যাপারে মা বাবার কি কি জিনিস মাথায় রাখা উচিত খুবই স্পেসিফিক্যালি হচ্ছে টাইমলি, যখন যখন টাইম হবে তখন তখন গিয়ে টিকাগুলো করিয়ে নেওয়া। হ্যাঁ, বিশেষ করে মানে এখন তো মোটামুটিভাবে সরকারি এতে সব রকম ইম্পর্ট্যান্ট টিকা অ্যাভেলেবেল। কিছু কিছু টিকা আছে যেগুলো পাওয়া যায় না, সেগুলো চাইলে বাইরে থেকে করিয়ে নেবে। তো কিন্তু টিকাগুলোকে টাইমলি সময় সময় করিয়ে নেওয়াটা খুব দরকার। আর যদি বাচ্চা খুব অসুস্থ থাকে, দেখুন টিকা মানে হচ্ছে আমাদের একটা ব্যাকটেরিয়া বা ভাইরাসকে নেওয়া হলো, যার আমরা ইনফেক্টিভিটিটা রইল, কিন্তু ওর যে রোগ করার ক্ষমতাটাকে আমরা মেরে দিলাম। আচ্ছা। যার ফলে শরীরের ভেতর ঢুকলো, আমার শরীর চিনে গেল যে এই ভাইরাসটা এইরকম চেহারা, এইরকম দেখতে, এইরকম,
আমার নেক্সট টাইম যখন ওই ভাইরাসটা ঢুকবে সঙ্গে সঙ্গে আমার বডি রেডি টু ট্যাকেল দ্যাট ভাইরাস, ওকে মেরে দেবে। কিন্তু এই যে ভাইরাসটা আমি ঢুকিয়েছিলাম ও কিন্তু কিছু ক্ষতি করতে পারিনি, বিকজ ওর ক্ষতি করার ক্ষমতাটাকে মেরে দেওয়া হয়েছে। পরের ভাইরাসটা যখন ঢুকবে সে ক্ষতি করতে পারতো, কিন্তু আমার বডি চেনে ওকে মেরে দেবে। সো দ্যাট ইজ দ্য বেসিক আইডিয়া। তো এইবার কি হচ্ছে, টিকাটা যখন দেয়া হচ্ছে তখন মানে বাচ্চা যেন খুব অসুস্থ না থাকে। আচ্ছা, হ্যাঁ, বাচ্চার কোনো শরীর খারাপ রয়েছে, অমুক রয়েছে, সেরকম সময় গিয়ে টিকা দিয়ে আসলে কি হবে, একে তো আমার বডিতে একটা ভাইরাস রয়েছে, তার উপরে একটা ভাইরাস ঢুকিয়ে দিলাম, হ্যাঁ, সেইটা জিনিসটাকে বাড়িয়ে দিতে পারে। তো সেইটা আমাদের একটু খেয়াল রাখা, আদারওয়াইজ রেগুলার টাইমলি টিকাগুলোকে করিয়ে যেতে হয়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হলো এই টিকাকরণের ক্ষেত্রে দু ধরনের সংস্থা থেকেই টিকা নেওয়া যায়, একটা প্রাইভেট এবং একটা গভর্নমেন্ট। প্রথম প্রশ্ন হলো, এর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে নাকি বিষয়টা একই? তো হ্যাঁ, গভর্নমেন্ট অনেক ভ্যাকসিন দিচ্ছে আজকাল, যেরকম ধরুন বিসিজি, পোলিও, ইনজেক্টেবল পোলিও, হ্যাঁ, তারপরে আপনার হেপাটাইটিস বি, হিপ ভ্যাকসিন যেটা মেনিনজাইটিসের এগেনস্টে, তারপরে নিউমোনিয়া, নিউমোকক্কাল ভ্যাকসিন, রোটা ভাইরাস ভ্যাকসিন ডায়রিয়ার এগেনস্টে, মিজলস না দিয়ে আজকাল এমআর দিচ্ছে যেটা রুবেলাকেও কভার করছে। সো মানে অনেকটা বাড়িয়েছে গভর্নমেন্ট, অনেকটা, যেটা আগে একদমই কম ছিল আর কি। তো যার ফলে কিন্তু মানে ভালোই কভারেজ হয়ে যায়। তাছাড়া কিছু কিছু ভ্যাকসিন আছে যেগুলো প্রাইভেটে দেওয়া যেতে পারে, হ্যাঁ, যেগুলো গভর্নমেন্ট দেয় না, যেগুলো বেসিক্যালি গভর্নমেন্টের মতে হচ্ছে দিস আর নট দ্যাট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো সেগুলোর কিছু কিছু প্লাস পয়েন্টসও আছে, মাইনাস পয়েন্টসও আছে। হেপাটাইটিস এ যেরকম জন্ডিসের ভ্যাকসিন, টাইফয়েডের ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা, ভাইরাল ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন, এমআরটা গভর্নমেন্ট দেয়, এমএমআর বাইরে দেওয়া হয় যেখানে মামস ইজ দেয়ার, ঠিক আছে। তো এরকম কিছু কিছু, এবার যেহেতু এমআর দেওয়া হয়, বেশিরভাগ লোক ভাবে যে আমার এমএমআর পড়ে গেছে, তো ফলে যারা অ্যাফোর্ডিং তারাও কিন্তু অনেকে কিন্তু বাইরে এমএমআর ভ্যাকসিনটা দেয় না, যার ফলে আমরা গত 1-2 বছরে একটা এপিডেমিক সার্জ অফ মামস দেখতে পাচ্ছি না। আচ্ছা, প্রচুর। মামস ক্যান বি অ্যাকচুয়ালি ইন ভেরি স্মল পার্সেন্টেজ, বাট ইয়েস ইট ক্যান বি ডেঞ্জারাস। মামস থেকে এনকেফ্লাইটিস হতে পারে, মামস থেকে আপনার অর্কাইটিস হয়ে ইনফার্টিলিটি হয়ে যেতে পারে, তো নানান রকম প্রবলেমস হতে পারে উইথ মামস। তো এইসব কিছু কিছু ভ্যাকসিন আছে যেগুলো গভর্নমেন্ট এখন অবধি দিচ্ছে না। সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনও গভর্নমেন্ট আস্তে আস্তে শুরু করেছে, বিভিন্ন জায়গায় স্টার্ট করছে। বাট ইয়েস, যদি মানে অসুবিধে থাকে তাহলে এই ভ্যাকসিনগুলো না দিয়েও যদি শুধু গভর্নমেন্টের ভ্যাকসিনও কেউ দেয় তাহলেও অনেকটা কভারেজ হচ্ছে। এবং এইগুলো দিয়ে নিয়ে বাকি এই কয়েকটা ভ্যাকসিন মাত্র বাকি রইলো, সেগুলো প্রাইভেটে দিয়ে নিল, গুড এনাফ। সো আমার মনে হয় যে ভ্যাকসিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভ্যাকসিনটা ঠিক সময়ে সময়ে করিয়ে রাখলে কিন্তু অনেকটাই লোকজন ভালো থাকবে এবং সুস্থ থাকতে পারবে। বেশ, এই যে শিশুরা যখন বাড়ছে, মানে যাকে বলা হয়, কি বলা ওটাকে, টাইমটাকে কি বলা, গ্রোয়িং টাইম। এই গ্রোয়িং টাইমে কিছু কিছু মা বাবা শুনতে পাই যে গ্রোয়িং টাইমে আমার বাচ্চা বড় হচ্ছে না, আমার বাচ্চা বাড়ছে না, বা এই যে গ্রোয়িং টাইমে কি কি বিষয় মা বাবাকে খেয়াল রাখা উচিত যে এই জিনিসগুলো ঠিক করে হচ্ছে, যদি না হয় আমার ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন আছে। এইখানেই না দেখুন, যখন গভর্নমেন্টের যে ভ্যাকসিনেশনের যে একটা বই দেয়, বইটাকে না কেউ দেখে না। বইটাকে খোলে, পটাশ করে লাস্ট পাতায় চলে যায় যেখানে ভ্যাকসিন চার্টটা রয়েছে, ওটা 2 পাতা খালি ভ্যাকসিন চার্ট রয়েছে, কোন ভ্যাকসিন পড়েছে কোন ভ্যাকসিন পড়েনি, ব্যাস বইটা বন্ধ করে আবার রেখে দিল, ঠিক আছে। ওটা খুব মোটা বই কিন্তু ওটা। আচ্ছা, ওই বইটা কিন্তু প্রত্যেকটা পাতায় কিন্তু পুরো ডেভেলপমেন্ট রয়েছে, তাতে কিন্তু দেয়া থাকে যে একটা ওপরের পাতায় রয়েছে কি কি হওয়া উচিত এই বয়সে, কি কি আপনার বাচ্চা করছে, পুরো ছবি এঁকে এঁকে দেখানো থাকে। আচ্ছা, যে 6 সপ্তাহে একটা বাচ্চা হাসা উচিত, সোশ্যাল স্মাইল, আপনি ওর দিকে তাকিয়ে হাসলেও আপনার দিকে তাকিয়ে হাসবে, ঠিক আছে। তারপরে আপনার বাচ্চা বসে উঠতে শুরু করলো কোন বয়সে, বাচ্চা পেছন দিকে সরতে শুরু করলো 7 মাসে, সেইটা হচ্ছে কিনা, বাচ্চা 11-12 মাসে বসতে শুরু করলো কিনা, বাচ্চা দাঁড়াতে কখন শুরু করলো, বাচ্চা ধরে ধরে সাইডওয়েজ হাঁটতে কখন শুরু করলো। তো এই পুরো জিনিসটা থাকে। অ্যান্ড রেড ফ্ল্যাগ সাইন্স কি, এই বয়সে যদি বাচ্চা এইটা করছে তাহলে ইমিডিয়েটলি যাও। সো দিস ইজ সাচ আ গুড বুক, যেটা গভর্নমেন্টের তরফ থেকে দেয়া হয় প্রত্যেকটা মাকে, হ্যাঁ, এবং সেইটা যদি একটু ধৈর্য ধরে কেউ একটু উল্টে পাল্টে দেখে তাহলে কিন্তু অনেকটা কাজ হয়।
আচ্ছা, এই পুরো একটা ম্যানুয়াল দেওয়াই আছে? একটা পুরো এত বড় একটা মোটা বই দেয়, কিন্তু কেউ বইটা দেখে না। বইটা সমানে যেই খোলে, ফার্স্টেই যেটা করে যে লাস্ট পাতাটায় চলে যায়, লাস্ট পাতাটায় ভ্যাকসিনের চার্টটা থাকে, ওই ভ্যাকসিনগুলোকে দিল, আবার বন্ধ করে রেখে দিল। বুঝতে পেরেছেন? সো ওইটাকে যদি ফলো করা হয় তাহলে কিন্তু বাচ্চার গ্রোথ অ্যান্ড এইগুলো সব থাকে, ওর ভেতরে গ্রোথ চার্টও থাকে, চাইলে গ্রোথ চার্টটাকেও মনিটর করা যায়, সবই করা যায় যে কিভাবে বাচ্চা গ্রোথ হচ্ছে, বাড়ছে কিনা। সো ওইটাকে একটা বলা হয় রোড টু হেলথ। রোড টু হেলথ মানে আমার যদি বাচ্চার যা লেভেল থাকা উচিত তার থেকে যদি বেশি থাকে তাহলেও আনহেলদি, আমার বাচ্চা যা থাকার কথা তার থেকে যদি কম থাকে তাহলেও আনহেলদি। আচ্ছা, সো ওই রোডের ভেতরে যদি থাকে মাই বেবি ইজ হেলদি। আচ্ছা, সো ওই জিনিসটাকে মেনটেন করাটা খুব দরকার যে বাচ্চা রোড টু হেলথের মধ্যে আছে কিনা, এবং সেটা ওই বই থেকে দেখলে খুব পরিষ্কার করে বোঝা যাবে ইজিলি। আপনার ইটস ভেরি সিম্পল। অ্যাটলিস্ট যদি না বোঝা যাচ্ছে প্রথমবারটি গিয়ে, তখন যখন ওদের কাছ থেকে বুঝে নিয়ে আসলো যে আচ্ছা এটাকে কি করে প্লট করব, ফিনিশড। এই বয়সে এত ওজন, এই বয়সে এত ওজন, এইটুকুই তো করতে আছে। এইটুকু করলেই আপনার চার্টের মধ্যে পড়তে থাকবে সময়। তো প্রত্যেকবার যখনই দেখালো, ভ্যাকসিন দিল, কত ওয়েট হলো, বাড়িতে এসে ওই ওয়েটটাকে ওর মধ্যে প্লট করে দেখে নিল। তাছাড়াও এখন যদি কেউ চায়, বহু রকমের অ্যাপস আছে, সে অ্যাপের মধ্যেও আপনার ওয়েট মনিটরিং করা যায়। তো ওয়েট মনিটর করলো, তো বেসিক্যালি ওজনটা কীরকম বাড়ছে, গ্রোথ ডেভেলপমেন্ট কীরকম হচ্ছে, কথাবার্তা কীরকম, কখন কীরকম করছে, কি বলছে, কীভাবে রিয়্যাক্ট করছে, সেইগুলো দেখা। প্রবলেম একটা হচ্ছে আজকালকার দিনে যেটা আমরা দেখি যে প্রচুর বেশি তো এখন মানে একান্নবর্তী সংসার তো আর নেই, সব তো সিঙ্গেল ফ্যামিলিজ, একদম মা বাবা দুজনেই কাজে বেরিয়ে যাচ্ছে, আর হয়তো কোনো একটা অ্যাটেন্ডেন্টের কাছে বাচ্চা রয়েছে। ভীষণ বেশি বাচ্চারা মানে একটা মেবি দিস ইজ দ্য কজ ফর ইনক্রিজিং ইনসিডেন্স অফ অটিজম, উই ডোন্ট নো। বাচ্চারা কারোর সঙ্গে মিশতে পারছে না, বাইরে গিয়ে কথা বলা, বাইরে গিয়ে মেশা, সেগুলো করাটা ডিফিকাল্ট হচ্ছে। সো ওদের একটুখানি এক্সট্রোভার্ট করতে হবে, একটু এদিক ওদিক ছাড়তে হবে। হ্যাঁ, বিভিন্ন রকমের নানান রকম, ধরুন অল্প বয়স থেকে ছোটোখাটো ওই মন্টেসরি স্কুলে দিয়ে দিল, বা তার বন্ধুদের সঙ্গে খেলতে দিল। আপনার বিকেলবেলা সব যারা কমিউনিটির লোকজনের বাচ্চাদের সঙ্গে একসঙ্গে ছাড়লো খেলতে। সো এইগুলো না ছাড়লে হবে না। অ্যান্ড আর একটা জিনিস হচ্ছে, আগেকার দিনে কিন্তু লোকজন বলতো বাবা আজকাল তোদের বাচ্চারা এত ভোগে, আমাদের সময় কিন্তু এত ভুগতো না। ঠিক, এটা বলে এখনো অনেকেই বলে। তার কারণ হচ্ছে কি, আমাদের সময় যখন ভুগতো না তখন কিন্তু অনেক বাচ্চা কাচ্চা বাড়িতে থাকতো। তা ঠিক, তাদের মধ্যে কারোর না কারোর ছোটোখাটো রোগ হতেই থাকতো, এবং এই যে মাইনার ইনফেকশনসগুলো হতো তাতে কিন্তু একটা জেনারেল ইমিউনিটি তৈরি হতো। আচ্ছা আচ্ছা। এখন বাচ্চাগুলো সিক্লুডেড থাকছে, চট করে ইনফেকশন আর তো বাচ্চাই নেই বাড়িতে, যা হবে এরই হবে, না হলে এরই হলো না। সো যখনই হচ্ছে এদের বারবার রকম ইনফেকশন হচ্ছে, দে আর নট গেটিং দো স্মল সাবক্লিনিক্যাল ইনফেকশন, যার থেকে ওদের ইমিউন সিস্টেমটা ডেভেলপ করে। সো দে সে ডার্ট ইজ গুড। হ্যাঁ, নোংরার মধ্যে থাকলে কিন্তু ভালো থাকে। আচ্ছা, হ্যাঁ আচ্ছা। যারা গ্রামে থাকে, যারা গরু ছাগল হেন তেনোর সঙ্গে থাকে, তাদের কিন্তু রোগভোগ কম হয়। আমি এখানেই একটা জিনিস জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে বাচ্চা আর পেট, ধরুন বাড়িতে কারো কুকুর আছে বা বিড়াল আছে, বাচ্চা আর পেট, অনেক জায়গায় দেখি আমরা এরকম ভালো ভালো ভিডিও। বাচ্চা আর পেটের এদের সঙ্গে রাখতে হয়, কোনো কি আলাদা প্রিকশন নিতে হয় নাকি? আমি একটা জায়গায় পড়ছিলাম যে কিছু বলছে, কিছু স্টাডিজ বলছে যে পেটের সঙ্গে যারা থাকে তাদের ইমিউনিটি বেটার হয়। এক্স্যাক্টলি। তো এবার কি হয়, মানে ইট ডিপেন্ডস। ধরুন আমার যদি একটা অ্যালার্জিক টেন্ডেন্সি আছে, আমার সর্দি কাশির ধাত আছে, ঠিক আছে, তাহলে আমার সঙ্গে যদি পেট থাকছে, হ্যাঁ, তাহলে আমার কিন্তু অ্যালার্জি হওয়ার চান্সটা বেশি, যেহেতু ওর ডার্ট বা লোম, হ্যাঁ লোম টোমগুলো আসছে, হ্যাঁ, তো এই সবগুলোর থেকে ওদের চান্সটা বেশি হয়। আর কিন্তু আবার অন্য দিক থেকে দেখা গেছে, যদি বাড়িতে কুকুর থাকে বিফোর দ্য ডেলিভারি অফ দ্য চাইল্ড, সো মা যখন প্রেগনেন্ট সেই অবস্থাতেই বাড়িতে কুকুর রয়েছে, বাচ্চা জন্মালো উইথ দ্য ডগ অ্যারাউন্ড, তাহলে কিন্তু তাদের কিন্তু পেটের থেকে খুব একটা হয় না, কোনো অ্যালার্জি হয় না। বাট দিস ইজ মেইনলি ফর ডগস। আচ্ছা। ক্যাটস আর অলওয়েজ মানে সিভিয়ারলি অ্যালার্জেনিক। আচ্ছা। মানে বিড়াল থেকে খুব বাজে, বিড়ালে অনেক প্রবলেম করে, দ্যাট ইজ নাম্বার 1। নাম্বার 2 যেটা হচ্ছে যে পাখিতে খুব ঝামেলা করে। সো দিজ আর 2 থিংস দ্যাট আর
নট দেখুন, অ্যাডভাইসেবল। কুকুর কিন্তু অ্যাকচুয়ালি পোষ মানার জন্তু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিড়াল কিন্তু পোষ মানে না। না বিড়াল একটা অ্যাজ আ ক্লাস, অ্যাজ আ ম্যামাল, ওরা কিন্তু কখনোই পোষ মানে না। ওরা যে কোনো মালিককেও গিয়ে খামচে কামড়ে দিতে পারে, ওদের একটু আলাদাই অ্যাটিটিউড আছে, একদম আলাদা অ্যাটিটিউড। সো ইটস বেটার টু অ্যাভয়েড ক্যাটস। ডগস রাখা যায়। আর মানে যার অ্যালার্জি টেন্ডেন্সি আছে তার ক্ষেত্রে কিন্তু হঠাৎ বাড়িতে কুকুর আসলে কিন্তু তার অ্যালার্জি বাড়তে পারে। বেশ কিছু কুকুর বাজারে আছে যেগুলোকে বলা হয় হাইপো অ্যালার্জেনিক ডগস। আপনি নেটে সার্চ করলে দেখতে পাবেন, এবং অনেকে সেইটা দেখে কিনে আনে, দামি সেগুলো বিলিতি কুকুর, যেগুলো বলে এই কুকুরগুলো থেকে অ্যালার্জি হয় না। দে আর হাইপো অ্যালার্জেনিক ডগস। দের ইজ নাথিং কল্ড হাইপো অ্যালার্জেনিক ডগস। আচ্ছা, এটা পুরো একটা মিথ। অ্যাবসলিউটলি। সো আজকে বাস্টিং দ্য মিথ, হাইপো অ্যালার্জেটিক ডগ বলে কিছু হয় না। কিছু হয় না। যদি আপনার মানে যদি হওয়ার থাকে অ্যালার্জি হবেই। আচ্ছা, এরকম কোনো টার্ম বা এরকম কোনো বিষয় হতেই পারে না। হতেই পারে। বেশ বেশ বেশ। আচ্ছা, এবার একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে প্রচন্ড রেলেভেন্ট প্রশ্ন। আপনি একটু আগে বলছিলেন বাচ্চারা একা একা থাকে। মায়েদের প্রচুর একটা কমপ্লেন, আমার মনে হয় এই কমপ্লেনটা অনেকে রিলেট করবেন, যে বাচ্চারা খেতে চায় না, এবং খেতে চায় না তাদের জোর করে খাওয়াতে হয়, এবং খাওয়ানোর জন্য তাদের একমাত্র অস্ত্র হয়ে যায় মোবাইল। এই যে ঘটনাটা ঘটে চলেছে গত বেশ কিছু বছর ধরে, এটার কি মানে এটা সম্পর্কে আপনি কি বলতে চান? দেখুন, ফার্স্ট কথা হচ্ছে যে আমাদের মাস্টারমশাই বলতেন যে সব বাচ্চারা যদি খেতে শুরু করে দেয় তাহলে বাচ্চার ডাক্তারবাবুরা আর খেতে পাবে না, বুঝতে পেরেছেন? সো দিস ইজ আ ভেরি কমন ইয়ে। আর একজন আমার জানি আমার মানে অনেক সিনিয়র একজন ডাক্তারবাবু, খুব বয়স্ক, প্রথমেই যে পেশেন্ট দেখাতে আসতো ফার্স্টেই পেন দিয়ে প্রেসক্রিপশনের ওপরে বাংলায় লিখতেন বাচ্চা খাবে না। পেশেন্ট এসছে অন্য কিছু দেখাতে, ও আগেই লিখে দিল বাচ্চা খাবে না, ওই নিয়ে কোনো কথা হবে না, বাকি যা আপনি জিজ্ঞেস করেন জিজ্ঞেস করুন। হ্যাঁ, ওটা প্রেসক্রিপশনের ওপরটায় বাংলায় লিখে আন্ডারলাইন করে দিত। তো বেসিক্যালি বক্তব্য হচ্ছে বাচ্চা খায় না। বাচ্চাকে খাওয়াতে গেলে কি করতে হবে সেটা হচ্ছে যে ফোর্স ফিডিং করতে নেই কখনো। আচ্ছা। অ্যান্ড যেরম ওর বয়সটা বাড়বে সেরম ওর সঙ্গে খাবারের ওইগুলোকে চেঞ্জ করতে থাকতে হয়। ফর এক্সাম্পল, আপনার ধরুন যেই 6 মাস পেরিয়ে যাচ্ছে, এবার আপনাকে কিন্তু আস্তে আস্তে সলিড শুরু করতে হবে। এবার অনেকে কি ভাবেন যে আমি এখন যদি সলিড খাওয়াতে যাই বিষম খাবে, শ্বাসনালীতে আটকে যাবে, প্রবলেম হবে, হ্যাঁ লাংসে চলে যাবে, হবে না। ওর যখন বয়স হচ্ছে ওকে কিন্তু এবার সলিডস আস্তে আস্তে ধরাতে হবে, এবং যত সলিডস আপনি ধরাতে থাকবেন তত আস্তে আস্তে ও খাবে, চিবোতে শিখবে, এবং বিভিন্ন রকমের ওদের টেস্ট বাডসটা যেরকম ডেভেলপ করছে ওকে তত ভালো ভালো ওকে খাবারটা দিতে হবে। আপনি যদি দেখেন আমাদের ইদানিং কিন্তু প্রচুর সর্দি কাশির টেন্ডেন্সি প্রচণ্ড বেড়ে যাচ্ছে, সবার যেন সর্দি হাঁচি কাশি। একটা তার কারণ বলে যে আমরা আজকাল চিবোই না। আগেকার দিনে লোকেরা খুব চিবোতো, ম্যাস্টিকেশন এই যে মাসেলগুলো এইগুলো খুব একটা আমরা কাজ করাই না। আমার দাদু বলতো 32 বার চিবিয়ে খেতে হয়। এক্স্যাক্টলি। আগেকার দিনে দাঁতন দিয়ে লোকে দাঁত মাজতো, সকালে ঘুম থেকে উঠেই চিবোতে শুরু করতো, বুঝতে পেরেছেন? এখন আমরা কি করবো, একটা বিলিতি টুথপেস্ট নিয়ে একটু ঘষে নিয়ে ফেলে দেবো। সো উই ডোন্ট বাইট, উই ডোন্ট ইউজ ম্যাস্টিকেশন, বুঝতে পেরেছেন? বাচ্চাদেরও বহুদিন অবধি 1 বছর 1.5 বছর হয়ে গেছে বাচ্চাদের ওই গুলে ঘেঁটে খাইয়ে ওইটা চলছে আর কি, মিক্সিতে পেস্ট করে। এক্স্যাক্টলি। যার ফলে আর সব দুধ, মিল্ক পেস্ট ডায়েট। সো ওরা জানে যে এই লোকটা খুব ভালো, এ আমাকে ভীষণ ভালোবাসে, আমাকে সবসময় আমার সঙ্গে খেলছে, সবসময় আমাকে আদর করছে, কিন্তু এই যে বাটি ঘটি বেরোলো আর তার মধ্যে একটা সাদা রঙের একটা কিছু ঘ্যাট বেরোলো, আমাকে ধরবে, মুখের মধ্যে ঠুসবে, ওই বাটির দেখলেই ও চিৎকার করতে শুরু করবে, বুঝতে পেরেছেন? ও জানে যে এইটাই গন্ডগোল, লোকটা তো ভালো, বাকিটা সব ঠিক আছে, এই বাটিটা বেরোলেই গন্ডগোলটা শুরু হয়, বুঝতে পেরেছেন? সো টাইমলি চেঞ্জ করতে হবে। আমরা
ধরুন কোনো নেমন্তন্ন বাড়িতে গিয়ে একটু ঘুরে দেখলাম যে কী কী খাবার আছে, তার মানে ওই যে গন্ধটা, ওই যে কালারটা, ওই যে ফ্লেভারটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওইটা কিন্তু খিদে পাওয়া যায়। হ্যাঁ, আপনি এখান দিয়ে যেতে গেলে আপনি যে বিরিয়ানির আউদের পাশ দিয়ে যাবেন, এই গন্ধটা আসলে মনে হয় একটু ঘুরেই যাই। একদম, বুঝতে পেরেছেন? সো ওই ফ্লেভার, ওই টেক্সচার ইজ সো ইম্পর্টেন্ট, ওদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। আপনি যেই ওকে চেঞ্জ করে দিলেন, বিভিন্ন রকমের কালার, বিভিন্ন রকমের ফ্লেভার দে উড লাইক টু হ্যাভ, আর ওদেরকে বসিয়ে দিতে হবে। সো দের শুড বি আ মিল টাইম, যেখানে সবাই, বাড়ির সবাই বসেছে খেতে, ও দেখছে যে এটা খাবার সময়, সবাই খাচ্ছে, আমাকেও খেতে হবে। না তাহলে ও কি দেখছে, সবাই খেলছে, আমি কেন খাবো? সবাই তো খেলে বেড়াচ্ছে, এখন সবাই তো ঘুরে বেড়াচ্ছে, আমিও ঘুরবো। বুঝতে পেরেছেন? সো সবাই বসলো, ওকে একটা হাই চেয়ারে বসিয়ে দিন, চেয়ারটা আটকে দিলেন, এবার ওকে একটা বলে কিছু খাবার দিয়ে দিন, ও ঘাঁটুক, চটকাক, মাকুক, গায়ে ফেলুক, যাও, প্রথম দিন ওর থেকে টেবিল ম্যানার্স এক্সপেক্ট করার কোনো মানে করে না। সো লেট দ্য চাইল্ড ডু হোয়াট হি ওয়ান্টস। ঠিক আছে, করে এবার যখন ও করছে, ওর সঙ্গে বসে আপনারাও খাচ্ছেন, ওকেও খাওয়ান। ও খেলো না, বড় বাচ্চা ধরুন 2 বছর, 2.5 বছর, 3 বছর, হ্যাঁ, ও খাচ্ছে না, খাওয়াতে গেলে মুখ ঘুরিয়ে নিচ্ছে, যেই আমার চামচটা নিয়ে যাচ্ছে এমনি করে মুখটা সরিয়ে নিচ্ছে। ঠিক আছে, ট্রাই করুন। স্টাডিজ বলে যে নট মোর দ্যান 15 মিনিটস, 15 মিনিটের মধ্যে যদি একটা ঠিকঠাক খাবার শুরু না হয়, তারপর আর শুরু হবে না। আচ্ছা। সো ওর পেছনে ও খাচ্ছে না মানে 1 ঘন্টা লাগানো কোনো মানে করে না। ওই যে 15 মিনিটের মধ্যে ট্রাই করলেন, খেলো, না খেলো ছেড়ে দিন, ওর সামনে খাবারটা রেখে দিয়ে আপনারা বসে খান, ও বসে দেখুক। ও কিন্তু চলে যাবে না, ও খেলো না, যাকে জিজ্ঞেস যা তুই চলে যা, না, সেটা নয়। ও ওখানে বসে দেখলো যে সবাই খাচ্ছে এবং সকলে একসঙ্গে উঠলো, ও উঠলো, সকলেও একসঙ্গে খেয়ে দিয়ে উঠলো। আচ্ছা, দের শুড বি আ মিল টাইম। এবং মিল টাইম যখন হবে, তখন অনেক জায়গাতে অনেক মানে ইয়েতে করে যে দের ইজ আ বাস্কেট, ওই বাস্কেটের মধ্যে কিন্তু সবাই মোবাইলটা রেখে এসে এখানে বসবে খেতে। সো নাইদার দ্য প্যারেন্টস নর দ্য চাইল্ড নর এনিবডি ওয়াচেস টিভি অর মোবাইল অর এনিথিং। খেতে বসেছো, খাও, খাওয়া হয়ে গেলে উঠে যাও, খেতে বসে গল্প করো। দ্যাট ইজ দ্য অনলি টাইম যে সময় বাড়ির সকলে একটু গল্প করার সময় পাবে, না তাহলে কারোর সঙ্গে দেখা হচ্ছে না, ঠিক, সকলেই ব্যস্ত। ঠিক। তো নো ডিস্ট্র্যাকশনস ডিউরিং ফিডিং, নো ডিস্ট্র্যাকশনস ডিউরিং স্লিপিং। স্লিপটা একটা খুব ইম্পর্টেন্ট আরেকটা জিনিস। আচ্ছা, হ্যাঁ, আমাদের প্রায় লাইফের মোর দ্যান 1/3 টাইম আমরা কিন্তু ঘুমিয়ে কাটি। একদম ঠিক আছে। এবার ওই ঘুমটা যদি ভালো না হয়, তাহলে কিন্তু ডেভেলপমেন্ট ভালো হবে না। আপনার যদি এসি সারাদিন সারা রাত কনস্ট্যান্ট চলছে, তো খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আপনাকে মাঝখানে তো একটু রেস্ট দিতে হবে ওকে। হ্যাঁ, তো ওই ঘুমটা যখন হয়, আমাদের পেট স্ক্যান করে দেখা গেছে যে সারাদিন অবধি ব্রেনের যে অ্যাক্টিভিটি হয়, রাত্রিরে যখন আমরা ঘুমিয়ে পড়ি না, অ্যাক্টিভিটি প্রচণ্ড বেড়ে যায়। যখন আমরা বডিটা রিল্যাক্সড, বডি আর নড়ছে না, তখন অ্যাক্টিভিটি প্রচণ্ড বেড়ে যায়। এবং ভোর রাত্রিরের দিকে যখন আমরা স্বপ্ন দেখি, ওটাকে বলা হয় র্যাপিড আই মুভমেন্ট স্লিপ আর রেম স্লিপ। রেম স্লিপের সময় বডিটা প্যারালাইজড হয়ে যায়, কোনো মাসল মুভ করে না, খালি চোখ মুভ করে, অ্যান্ড ওই সময়টা ব্রেনটা ইজ হাইপার অ্যাক্টিভ। আর সারা দিন অবধি আমরা যা যা শুনেছি, শিখেছি, বুঝেছি, সেগুলো সব ধরুন আমাদের রয়েছে, ওই সময়টা ব্রেনের মধ্যে ঢোকে। ওটা প্রসেসিং টাইম, ওই সময়টা প্রসেসিংটা হয়। তো এইবার যদি কোনো বাচ্চা ধরুন ওই ঘুমের আগে মোবাইল দেখছে, ঘুমের আগে টিভি দেখছে, ন্যাচারালি তার ঘুমটা হ্যাম্পার্ড হবে। ওই যে লাইটটা আমাদের চোখের মধ্যে লাইটটা ঢুকছে, সেটা মেলাটোনিন সিক্রেশন কমিয়ে দেয়, ঘুম পায় না। তো ঘুম না পেলে ও আমাদের কি হবে, ওই ন্যাচারালি ঘুমটা যত ডিলেড হবে, তত ওর ইরিটেবিলিটি, ঘুম থেকে সকালে উঠতে চাইবে না, সকালে উঠে খেতে চাইবে না, ন্যাচারালি পুরো প্রসেসটা না পিছোতে থাকবে। আমার ভেরি ইম্পর্টেন্ট। আমার একটা জিনিস মনে হয়, আমরা ছোটবেলায় তো বড় হয়েছি, আমাদের সময় তো মোবাইল বলে বস্তুটা এক্সিস্ট করতো না। আমরা খেদে মোটামুটি এখন ঠিকঠাক, এখন অবধি ঠিকঠাকই আছি ঈশ্বরের দয়া। পয়েন্টটা হলো যে এই যে এই টুলটা এসে গেছে মা বাবার হাতে, এবং খুবই এক্সেসিভ ইউজ হচ্ছে। আমি ট্রেনে, বাসে যেতে গেলেও দেখি, আমি কোনো বাড়িতে গেলেও দেখি যে বাচ্চার হাতে একটা মোবাইল আছেই। এবং সেটা আমি বলছি, আমি দেখেছি অ্যাজ লো অ্যাজ 9 মাস 10 মাসের বাচ্চা। আমি তো আপনাকে বললাম জন্মের পরে, হ্যাঁ জন্মের পরে, 6 ঘন্টা 6 ঘন্টা পরে, 6 ঘন্টা আমি কি দেখেছি, কখন দিয়েছি আমি জানি না। এবার
এই যে এই টুলটা এসে গিয়ে মা বাবাদের কি জন্য এরা এত ইউজ করছে এবং কিভাবে এটাকে মানে প্রিভেন্ট, তো আপনি যেটা বললেন প্রিভেন্ট করানো গেল, কিন্তু কিভাবে এই অভ্যাসটার থেকে বেরোতে পারে? মানে এটা খুব ডেঞ্জারাস অভ্যাস বলে মনে হয় না আপনার? ডেঞ্জারাস মানে কি হচ্ছে বলুন তো, এইটাতে ওরা কি করে দেখবেন, বাচ্চাদের যদি কখনো দেখেন, ওরা কিন্তু কিছু বুঝছে না, ওরা খালি ওটা খুলে পট পট করে রিলস দেখছে, একটা করে দেখছে, আবার সঙ্গে সঙ্গে পাল্টে দিচ্ছে, আবার সঙ্গে সঙ্গে পাল্টে দিচ্ছে, আবার সঙ্গে সঙ্গে যার ফলে ওদের কনসেন্ট্রেশন পাওয়ারটা থাকে না, এডিএইচডি ডেভেলপ করছে, বসে যে ধীর স্থির ভাবটা হচ্ছে না। আজকাল একটা ইয়াং জেনারেশনে আপনি যদি বলেন, তারা কিন্তু সবসময় ওই ছোটোখাটো সিরিয়াল দেখলো, হ্যাঁ, ওই 20 মিনিট আধ ঘন্টা ঠিক আছে, তার মধ্যে একটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে, ওইগুলো অবধি ঠিক আছে। আর যদি কাউকে বলেন যে আচ্ছা ভাই 6 ঘন্টার একটা মুভি আছে মেরা নাম জোকার, তুমি দেখবে, বলে পাগল, 6 ঘন্টাকে বসে থাকবে। সো দ্যাট ইজ দ্য প্রবলেম। এখন তো কারোর তো ওই ধৈর্যটা আর নেই বসে থাকার, বুঝেছেন? তো ওই 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 ওইটা করে 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 কি হচ্ছে, সমানে ওই কার্টুন দেখছে, সমানে ওইটা দেখছে, হ্যাঁ, যার ফলে ওদের কনসেন্ট্রেশনটা ভীষণ বেশি হ্যাম্পার্ড হয়ে যাচ্ছে। মোবাইল, আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স বলে 2 বছর অবধি নো মোবাইল, নো স্ক্রিন না, মানে টিভি, ল্যাপটপ, মোবাইল, ট্যাব কিছু নয়। 2 বছর বয়সের পর থেকে মনিটরড, তার মানে ধরুন হোমওয়ার্ক করতে হচ্ছে, কিছু করতে হচ্ছে, তখন টেকনোলজি দরকার পড়বে, তখন মনিটরড, মানে বাবা মার সামনে বসে করবে, নট অ্যাওয়ে, কারণ ইট ইজ বিকামিং ডেঞ্জারাস। অ্যাডোলেসেন্সদের সে নানান রকম সে চ্যালেঞ্জ, অমুক তমুক, আমরা তো দেখলাম যে কত রকম কিছু হচ্ছে, লোকজন বলছে যে এইটা করো, ওইটা গিয়ে করে দিচ্ছে, করে তারপর ঠিক একদমই। আর এখন সারা পৃথিবীতেই অ্যাডোলেসেন্টের মধ্যে একটা অদ্ভুত ভায়োলেন্স দেখা যাচ্ছে, যে ভায়োলেন্সটা খুব ডেঞ্জারাস। আমার মনে হয় থ্রু আপনার সঙ্গে এই কথাটা বলার পর আমি আমার দর্শকদের মধ্যে যারা আছেন তাদেরকে একটু রিকোয়েস্ট করবো, প্লিজ বাচ্চাদের, যেটা বললেন ডাক্তারবাবু, বাচ্চাদের মোবাইলটা প্লিজ একটু দূরে রাখুন। মানে এটা অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এটা না বোঝা যাচ্ছে না ইমিডিয়েট সেই মুহূর্তে দাঁড়িয়ে। আমার মনে হয় যে একটা আমাদের বহু পেশেন্ট আছে যারা এডিএইচডি, কনসেন্ট্রেশন নেই, পড়াশোনা করছে না, মোবাইলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে, ড্রামাটিক ইমপ্রুভ, কথা বলছে না, 2.5 বছর 3 বছর হয়ে গেছে, কোনো কথা মুখ থেকে বেরোচ্ছে না, মোবাইল বন্ধ করে দেওয়া হলো, কথাবার্তা বেরোতে শুরু করে। এইটা তো খুবই কমন এখন, ভেরি ভেরি কমন। এই 2.5-3 বছর অবধি কথা বলছে না, যেই মোবাইল বন্ধ হয়ে গেল ড্রামাটিক চেঞ্জ, খাওয়া দাওয়া চেঞ্জ হয়ে গেল, কথাবার্তা চেঞ্জ হয়ে গেল, সব চেঞ্জ হয়ে গেল। তো অবভিয়াসলি শুনতে পাচ্ছেন, মানে ডিরেক্ট এক্সপিরিয়েন্স করে ডাক্তারবাবু বলছেন। সো এটা একটুখানি প্লিজ মাথায় রাখুন, কারণ এটা খুব ইজি টুল মনে হয় যে হ্যাঁ এখন অত ভাল লাগছে না দিয়ে দিই, বাট ভবিষ্যৎটা না খুব ডেঞ্জারাস হয়ে যায় তার জন্য। লোকজন আমাকে এসে বলে, আমি যখন বলি মোবাইলটা দেবেন না খাবার সময়, বলে তাহলে ডাক্তারবাবু খাবে কি করে, ও তো খায় না মোবাইল ছাড়া। মানে ও খাবে কি করে উইথাউট দ্য মোবাইল? দ্যাট ইজ মানে বিগ কোয়েশ্চেন। সকলকার দিকে বাড়ির লোকজন চোখ চাওয়াচাই করছে, তাহলে এবার থেকে খাবে কি করে ও? এটা আপনি সবাইকে বলেন যে মোবাইলটা বন্ধ হচ্ছে। অ্যাবসলিউটলি। আচ্ছা, এই যে ঘুমের কথা বলছিলেন, খাওয়ার কথা তো বললাম, আমরা মোবাইলের কথা বললাম। আচ্ছা, বাচ্চাদের ক্ষেত্রে স্লিপ অ্যাপনিয়া হয় না? হ্যাঁ, ভীষণ কমন। সেটা জন্য প্রিভেনশন বা সেটা হলে কি করতে হয়? বিভিন্ন রকমের কারণে হয়। কিছু সিনড্রোমিক বাচ্চা হয় যাদের হয়, ডাউন সিনড্রোম বাচ্চাদের ভীষণ কমন, ঠিক আছে, ফেশিয়াল কোনো অ্যাবনর্মালিটি রয়েছে তাদের ভীষণ কমন। স্লিপ অ্যাপনিয়া বিষয়টা যদি একটু বলে দেন আমাদের দর্শককে। স্লিপ অ্যাপনিয়া হচ্ছে ঘুমোতে ঘুমোতে দমটা বন্ধ হয়ে যাওয়া, আবার সে নিঃশ্বাস নেওয়া, ঠিক আছে। তো দিস ইজ ডেঞ্জারাস, কারণ এই সময়টায় বডির মধ্যে অনেক চেঞ্জেস হয়, কার্বন ডাইঅক্সাইড লেভেলটা বেড়ে যায়, নানান রকম প্রবলেমস হয়, ব্রেনে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনটা কম যাচ্ছে। তো কি হয়, এই বাচ্চাগুলো সাধারণত এরা মানে ঘুমিয়ে নাক ডাকে, প্রাইমারি স্নোরিং কিছু না, শুধু ঘুমিয়ে নাক ডাকছে, মানে শুয়ে একটা এরকম একটা হালকা আওয়াজ হচ্ছে, ঠিক আছে। স্লিপ অ্যাপনিয়া কখন হচ্ছে? যখন তার নিঃশ্বাসটা, অ্যাপনিয়া মানে দম বন্ধ হওয়া, স্লিপ অ্যাপনিয়া কখন হচ্ছে? যখন সে ঘুমোতে ঘুমোতে দমটা বন্ধ করে ফেলছে, যেরকম আচ্ছা এই যে করছে, দমটা বন্ধ হয়ে যাচ্ছে ওই সময়টায়, বুঝতে পারছেন তো? দিস ইজ ভেরি ডেঞ্জারাস। এইটা যখন হতে শুরু করছে, কমনেস্ট কারণ এই যে বাকি সিনড্রোম যা বললাম সেগুলো একটা তো আছে,
কমনেস্ট কারণ হচ্ছে যাদের বারবার ঠান্ডা লাগে, সর্দি কাশি হয়, তাদের এই গলার পেছনে একটা গ্ল্যান্ড হয় যেটাকে অ্যাডিনয়েড গ্ল্যান্ড বলে। এবার অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা ফুলে ব্লক করে এই জিনিসটা হতে শুরু করে। আচ্ছা। এবং এই বাচ্চাগুলো খেতে খুব প্রবলেম করে, তার কারণ হচ্ছে ওদের সবসময় নাকটা বন্ধ। আচ্ছা। ওরা মুখ খুলে নিঃশ্বাস নিচ্ছে। ওকে। এবার নাক বন্ধ থাকলে মানে আপনি ট্রাই করুন, আপনার নাকটাকে চেপে ধরে আপনার থুতুটা গেলার চেষ্টা করুন, বা এই জলটা খেলে একটু গেলার চেষ্টা করুন। পারবেন না করতে। নাক বন্ধ থাকলে খেতে একটু পারবেন না। আপনি এখনই ট্রাই করুন। আপনি ইউ ক্লোজ ইউর নোজ অ্যান্ড ট্রাই টু ড্রিঙ্ক দ্য ওয়াটার। হ্যাঁ, আপনি মুখে জলটা নিয়ে নাকটাকে চেপে বন্ধ করুন, বন্ধ করে একটু জলটা গিলুন। জলটা গিলেন। হ্যাঁ, সো ডিফিকাল্ট না, শুধু ওই যে বেসিকটা খুব নরমাল মনে হচ্ছিল সেটা ইজ সো ডিফিকাল্ট। হ্যাঁ, ঠিক তো। তো এই বাচ্চার কি করে খাবে? এবার আমার যদি বাচ্চার প্রায় সর্দি কাশি হচ্ছে, আমার বাচ্চা যদি অ্যাডিনয়েড ফুলে রয়েছে, ওর যদি সবসময় নাকটা বন্ধ হয়েছে, এবার আমি যদি এসে বলি যে বাচ্চা খাচ্ছে না আমার, তো বাচ্চা খাবে কি করে? বাচ্চা তো প্রবলেম অন্য জায়গায়। আমার বাচ্চা যদি হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, পড়াশুনো করছে না, স্কুল থেকে কমপ্লেন আসছে যে আমার বাচ্চা স্কুলে একটা জায়গায় বসে না, সবসময় ঘুরে বেড়াচ্ছে, সকলকে ডিস্টার্ব করছে। হ্যাঁ, আমার বাচ্চা যেরকম লেভেলে আরে যখন প্রথমে ভর্তি করেছিলাম তখন সে 90% পেত, এখন সে আস্তে আস্তে নামতে 70% হয়ে গেছে, বদমাইশ হয়ে গেছে, পড়তে চায় না, পড়তে বসলে এদিক ওদিক তাকায়, অমুক করে তমুক করে। হ্যাঁ, তো ও তো কনসেন্ট্রেশন করতে নেই, ও তো রাত্রে ঘুমোচ্ছে না, রেম স্লিপ ঠিক মতন হচ্ছে না, কনসেন্ট্রেশন পুয়ার হচ্ছে, নাকটা ব্লক থাকছে, খেতে পাচ্ছে না। মানে আমি এক চুমুক জল খেতে পাচ্ছি না, তো খাবার সারাদিন খাবে কি করে? ঠিকই। সো দ্য বেসিক প্যাথোলজি ইজ নট গেটিং ট্রিটেড। তো এই যে অ্যালার্জির ব্যাপারটা, দ্য অ্যালার্জিক রাইনাইটিস ইজ নট গেটিং ট্রিটেড, বুঝতে পেরেছেন? এবং অ্যালার্জিক রাইনাইটিসের জন্য প্রধান কারণ হচ্ছে কিন্তু বাড়ির ভেতরের ধুলো। লোকজন, একটা স্টাডি হয়েছিল যেখানে ব্যাঙ্গালোরে ওরা স্টাডি করে দেখেছিল যে পুলিশম্যানরা যারা ওই থানার ভেতরে থাকে তাদের সর্দির ইনসিডেন্স ইজ মোর দ্যান যে ট্রাফিক পুলিশ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, অতটা পলিউশনের মধ্যে। এবার আমাদের যখনই আমরা বলি যে বাচ্চারা এত সর্দি কাশি হচ্ছে, কি করবো ডাক্তার, এত ধুলোবালি, পলিউশন, রাস্তাঘাট দেখছে। আরে বাড়ির ভেতরের প্রবলেমটা মেন, রাস্তাঘাটের পলিউশন ইজ নট মেন, বুঝতে পারছেন? সো রাত্রিরে যেখানে ঘুমোচ্ছে বাচ্চা, সেই যে বিছনা থেকে যে ডাস্ট মাইটসগুলো ওঠে, ওইটা মেন ঝামেলা করে। আচ্ছা। সো দ্যাট ইজ, কারণ ওখানে তো নাক দিয়ে শুয়ে আছে পুরোক্ষণ, বুঝতে পেরেছেন? ডিরেক্ট ইনহেল হচ্ছে। তো কাজেই মানে ওই ঘরদোর পরিষ্কার রাখা, হ্যাঁ, এসির রেগুলার মেনটেনেন্স করা, হ্যাঁ, এইসবগুলো খুব ইম্পর্ট্যান্ট টু মেনটেন দিস। এবং এই যে স্লিপ অ্যাপনিয়াটা, এই স্লিপ অ্যাপনিয়া হলে নানান রকম এই সব প্রবলেমসগুলো তার সঙ্গে আসতে থাকবে। আচ্ছা। সো স্লিপ অ্যাপনিয়া ইজ কমন, স্লিপ অ্যাপনিয়া ইজ ইগনোর্ড, অ্যান্ড স্লিপ অ্যাপনিয়া কিন্তু অনেকেই এটার নিয়ে কোনো ইম্পর্টেন্স দেয় না। কারণ হচ্ছে যে ও নাক ডাকা ডাকতো, আমিও নাক ডাকি, আমার বাবাও নাক ডাকতো, আমার ছেলেও নাক ডাকে, তো হ্যাঁ। আরেকটাও একটা কমন প্রশ্ন করি, এই প্রশ্নটা আমার মাথাতে এসছে, সেটা হলো আগেকার দিনে বাচ্চাদের অনেক সময় দেখা যেত রোদে রাখার একটা টেন্ডেন্সি ছিল। হ্যাঁ, তেল মাখিয়ে রোদে রাখতো মায়েরা। এখন এই রোদের সঙ্গে তো প্রথম কথা তো বাচ্চা ট্যান হয়ে যাবে বলে মা বাবার একটা চিন্তা থাকবে, সেটা হলো প্রথম চিন্তা। তারপর তাদের সময়, তাদের বিভিন্নভাবে তাদের এটা করছে না। তাতে কি ভিটামিন ডি ডেফিসিয়েন্সিটা ঘটছে? এবং আজকের দিনে কি ভিটামিন ডি ডেফিসিয়েন্সির সমস্যা বেশি দেখা দিচ্ছে, এবং তার থেকে বাঁচার উপায় কি? দেখুন, ছোট নিউবর্ন বাচ্চাকে রোদ্দুরে যে শোয়ানো হতো তার একটা হিস্ট্রি আছে। একটা নার্স ইউকেতে দেখলো যে ওর নার্সারির ভেতরে যে বাচ্চারা জানলার পাশে থাকে তাদের জন্ডিস কম হচ্ছে, আর যারা জানলা থেকে দূরে থাকছে তাদের জন্ডিস বেশি হচ্ছে। আচ্ছা। তো ভাবলো এই ব্যাপারটা কি অদ্ভুত, কেন হচ্ছে এটা? তখন ও কি করলো, ওই বাচ্চাগুলোকে রোজ ও সকালে কাজ ছিল এসে ঘোরাতো। আচ্ছা, মানে যারা এদিকে তাদের এদিকে হতো, যারা এদিকে তারা ওদিকে করে দিত, এই করে ঘোরাতো। ঘুরিয়ে দেখা গেল ওর নার্সারিতে জন্ডিসের ইনসিডেন্স কমে গেল।
তখন সকালে বললে এটা কি ব্যাপারটা হচ্ছে, নিশ্চয়ই আলোতে কিছু একটা হচ্ছে। সেইখান থেকে ফটোথেরাপির আবিষ্কার হয়। না, ফটোথেরাপিটা যেটা হচ্ছে ওটা একটা পার্টিকুলার ওয়েভলেন্থের লাইটটার দরকার লাগে। বেসিক্যালি ওটা কি করে, এই যে জন্ডিসটা যেটা আসে সেটার স্ট্রাকচারটা চেঞ্জ করে, যাতে কিনা ওইটা মানে যেটা লিপিড সলিউবল সেটা জলে ওয়াটার সলিউবল হয়ে যায় এবং পেচ্ছাপ দিয়ে বেরিয়ে যাবে। তো একটা পার্টিকুলার ওয়েভলেন্থ আছে 40 to 60 ন্যানোমিটার ওয়েভলেন্থ, সেই ওয়েভলেন্থের লাইটটা যখন পড়ছে তখন ওটা চেঞ্জ হয়। আপনি যদি পুরো রোদ্দুরে শুইয়ে দেন তাহলে কি হবে, ওই টোটাল ওয়েভলেন্থটা এসে পড়ছে, হ্যাঁ, তাতে কিছু আননেসেসারি আনওয়ান্টেড ইউভি রেডিয়েশনও আসছে, ঠিক, which can lead to even lung মানে স্কিন ক্যান্সার্স অ্যান্ড স্কিন ড্যামেজ অ্যান্ড এইসবগুলো হতে পারে। সো দ্যাট ইজ অলসো আ পয়েন্ট। থার্ড হচ্ছে যে আপনার যদি রোদ্দুরে শোয়াচ্ছেন আলোর থেকে বেশি হিটটাও আসছে, সো ওই হিটটাতে কিন্তু ডিহাইড্রেশন হতে পারে, ডিহাইড্রেশন হয়ে আবার জন্ডিস বাড়তেও পারে। সো সেই জন্যে মানে রোদ্দুরে শোয়াতে গেলে ওই ভোরবেলা যে রোদ্দুরটা উঠছে বা বিকেলবেলা পড়ন্ত রোদ, দ্যাট ইজ ফাইন। আচ্ছা, ওই সফট রোদটা, হ্যাঁ হ্যাঁ, যেখানে তাতটা নেই, আলোটা আছে, শোয়ানো যেতে পারে, ঠিক আছে। আর ভিটামিন ডির ব্যাপারটা যেটা হচ্ছে, সে ডেফিনেটলি একটা ভিটামিন ডি ডেফিসিয়েন্সির একটা ব্যাপার আছে এবং এখানে না সারা পৃথিবীতে একটা ভিটামিন ডি নিয়ে চলছে। নাও ভিটামিন ডির জন্যে আপনাকে মোটামুটি 70% অফ বডি সারফেস এরিয়া এক্সপোজ করে রাখতে হবে টু সানলাইট, হ্যাঁ, অ্যারাউন্ড ফ্রম সে 10 o'clock to 4 o'clock। মানে মোটামুটি খেতে কাজ না করলে ওই ভিটামিন ডি আসবে না যেটা আমাদের দরকার। আচ্ছা, বুঝতে পেরেছেন? আচ্ছা। সো একটা এজের পর যখন বাচ্চা স্কুলে যাচ্ছে, অমুক যাচ্ছে তমুক যাচ্ছে, তো ইট ইজ ডিফিকাল্ট অ্যাকচুয়ালি যে সান এক্সপোজার করে ভিটামিন ডি হওয়া। বাইরে খেলাধুলো করা, এক্সপোজড এরিয়াতে খেলাধুলো করা, এইগুলোতে ডেফিনেটলি অনেকটা হেল্প হয়, যেগুলো এখন হচ্ছে না, খুব একদমই হচ্ছে না। আজকাল সবই যেরকম ঘর দোরগুলো সব বন্ধ থাকছে, ওপেন উইন্ডোজ ও বিগ ডোরস, এগুলোতে এখন আর খুব একটা নেই, তো সানলাইট এবং এক্সটার্নাল আলোটার প্রবলেম আছে। সো যদি কম হচ্ছে ইউ টেক ভিটামিন ডি সাপ্লিমেন্টস, হ্যাঁ, কিন্তু আদারওয়াইজ মানে ওইটা ইজ নট দ্যাট যে খুব মানে আমি নিউবর্ন পিরিয়ডে আমি রোদ্দুরে শোয়ালাম বলে সারা জীবন আমার ভিটামিন ডি থাকবে, তা তো হবে না। সো হয়তো দ্যাট পিরিয়ড ইজ ফাইন, তারপরে ওটা তো সারা জীবন রিপ্লেস করতে হবে না। এবং সেক্ষেত্রে কি সাপ্লিমেন্টস আর ফাইন? সাপ্লিমেন্টস নেওয়া যেতে পারে, সেটা আপনারাই মানে ইয়ে করতে পারেন, সে তো অ্যাভেলেবল ইজিলি পাওয়া যায়, সেটা কোনো। বেশ। এই যে বাচ্চাদের জ্বর, জারি, সর্দি, কাশি আপনি অনেকবার বললেন, এইটা নিয়ে অনেক কথা। জেনারেলি মা বাবা জ্বর হয়ে ঠিক হয়ে যাবে এরকম টাইপের জায়গায় তো থাকে। এরকম কোনো অ্যালার্মিং জিনিস বা অ্যালার্মিং কোনো পয়েন্ট, যেই পয়েন্টটা হলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যাওয়া উচিত, কিংবা যে কোনো জ্বর হলেই কি ডাক্তার দেখানো উচিত? না, জ্বর হলে দেখুন, ফিভার ইজ আ ফ্রেন্ড, ঠিক আছে। জ্বর হচ্ছে মানেই আমি বুঝতে পারছি আমার এখানে কিছু একটা গন্ডগোল হচ্ছে, ঠিক আছে। আজকে যদি পাহেলগাঁওতে গুলি না চলতো আমি বুঝতেই পারতাম না আমার ওখানে টেররিস্ট ঢুকে বসে আছে, রাইট। সো শরীরে যেহেতু মানে আমার জ্বর হয়েছে মানে আমার কোনো একটা ইনফেকশন হয়েছে, বডি ইজ ট্রাইং টু ফাইট, লেট দ্য বডি ফাইট, ঠিক আছে। আমার তো ওখানে টেনশন করার কোনো দরকার নেই। বেশ। হ্যাঁ, এইবার যদি দেখা যাচ্ছে একটা লেভেলের ওপরে চলে যাচ্ছে, মানে আপ টু 100 নর্মাল, বিয়ন্ড 100 ফিভার, 101 ফ্যাক হয়ে যাচ্ছে, কিছু না, একটু প্যারাসিটামল দেওয়া হোক, গা স্পঞ্জ করে দেওয়া হোক, হ্যাঁ। এমন কোনো মারাত্মক স্ট্রং মেডিসিন ফর জ্বরের দেওয়ার কোনো মানে করে না, হ্যাঁ। মানে যেরকম ধরুন বিভিন্ন ওষুধ আছে, মেফেনামিক অ্যাসিড আর আইবুপ্রোফেন, এইসব টাইপের ওষুধ দেওয়ার কোনো জাস্টিফিকেশান নেই, বিকজ দে আর হার্মফুল, হ্যাঁ। ওইগুলো আপনার রিনাল কিডনি ড্যামেজ করতে পারে, হ্যাঁ। তো সেইগুলো দেওয়ার কোনো মানে করে না। জ্বরের ওষুধ, জ্বর তাতে কমলো না, গা স্পঞ্জ হালকা উষ্ণ গরম জল দিয়ে 20 মিনিট থেকে আধ ঘন্টা ধরে গাটাকে মোছানো, আচ্ছা, হালকা করে পাখাটা চালিয়ে। আগেকার দিনে কি করতো, আমাদের ছোটবেলা আমাদের বাড়িতেও ছিল ওই মাটির কলসি, তার মধ্যে জল ভরে ওপরে একটা ভিজে গামছা জড়িয়ে দেওয়া হতো, ঠিক। জলটা একদম পুরো ফ্রিজের মতন ঠান্ডা হয়ে যেত, একদম কনকনে ঠান্ডা হয়ে যেত। শুধু তাই না, আমাদের তো ছোটবেলায় দেখেছি আমাদের পাড়ায় কুলফি বিক্রি করতে আসতো এরকম কলসিতে করে নিয়ে,
হ্যাঁ 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 ট্রু। তো কাজেই এখন তো সেগুলো দেখা যায় না, কিন্তু সেগুলো ইজ পসিবল। সো আমার যদি গার চামড়াটাকে আমি একটু ভিজিয়ে দিই উইথ টেপিড ওয়াটার, উষ্ণ গরম জল, ঠান্ডা জলে নয়, মানে আমার ঠান্ডা চামড়ায় গরম জল পড়লে যেরকম ছ্যাঁকা লাগবে, আমার গরম চামড়ায় ঠান্ডা জল পড়লেও তো ছ্যাঁকা লাগবে, বাচ্চা তো চেঁচাবে ঠান্ডা জল পড়লে, ঠিক আছে? তো আমি যদি উষ্ণ গরম জল দিয়ে গাটাকে একটু পুচিয়ে দিই ফর 20 মিনিট ধরে, আধ ঘন্টা ধরে গাটাকে পুচালাম, এবং জলটাকে আমি টাইম দিলাম উবে যাওয়ার জন্যে, তো জলটা কি করবে, ওই লেটেন্ট হিট অফ ভেপারাইজেশনটা নিয়ে ও বডির ভেতর থেকে হিটটাকে নিয়ে বেরিয়ে চলে যাবে, বডিটা ঠান্ডা করে দেবে। আচ্ছা, আমি যদি ওখানে ঠান্ডা জল দিয়ে দিই তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে চামড়ার ভেতরে যে ব্লাড ভেসেলসগুলো আছে সেগুলো কন্ট্যাক্ট করে যাবে, ওকে, বডিটা ইমিডিয়েটলি ঠান্ডা হয়ে যাবে। যে মুহূর্তে আমি ছেড়ে দেবো বডিটা আবার সঙ্গে সঙ্গে গরম হয়ে যাবে, কারণ ভেতরে হিটটা আবার উঠে আসবে চামড়ায়। আমি যদি একটু টাইম নিয়ে উষ্ণ গরম জল দিয়ে করলাম তাহলে বডির ব্লাড ভেসেলসগুলো কন্ট্রাক্ট করলো না, ভেতরকার হিটটাকে নিয়ে বেরিয়ে চলে গেল। আচ্ছা, সিম্পল। 2 দিন 3 দিন বাচ্চা এমনিতে অ্যাক্টিভ আছে, যখন জ্বর আছে তখন ঘ্যান ঘ্যান করছে, শুয়ে পড়ছে, এ করছে, যে মুহূর্তে চলে গেল আবার দৌড়চ্ছে, খেলছে, কেউ বলবে না যে ওর জ্বর হয়েছে। রিল্যাক্স, কিচ্ছু হবে না, কোনো ওষুধ দেওয়ার দরকার নেই, জাস্ট জ্বর হলো প্যারাসিটামল দিন, জ্বর হয়ে গেল। প্লেন্টি অফ ফ্লুইডস, প্রচুর জল খাওয়ানো অ্যান্ড নর্মাল ডায়েট, আর কিছু করতে হবে না, ঠিক আছে? পার্টিকুলারলি যদি জ্বরের সঙ্গে আরও 2-3টে জিনিস থাকে, যেরকম একটু হাঁচি হচ্ছে, সর্দি হয়েছে, একটু হালকা কাশি হয়েছে, একটু পাতলা পায়খানা হচ্ছে, ইউ আর কনফিডেন্ট দিস ইজ ভাইরাল, আর কিছু হবে না। আচ্ছা, ঠিক আছে? ইন কেস দ্য চাইল্ড ইজ ভেরি সিক, যখন জ্বরটা কমছেই না, ভেরি হাই ফিভার, 103, 4, 5 উঠে যাচ্ছে জ্বর যখন নেই তখনও বাচ্চা ঘ্যান করছে, নেতিয়ে আছে, শুয়ে আছে, উঠছে না, লুকিং ভেরি অফ কালার, হ্যাঁ, মানে ওকে দেখে মনে হচ্ছে মানে ওর পেল লাগছে, হ্যাঁ, এই সবগুলো হলে তখন সঙ্গে সঙ্গে ডাক্তারকে দেখানোর দরকার। সো আদারওয়াইজ ইফ দ্য চাইল্ড ইজ অ্যাক্টিভ ডিউরিং ফিভার, নাথিং টু বদার। 3 দিন 4 দিন আরামসে, নো নিড ফর অ্যান্টিবায়োটিক্স। হ্যাঁ, দ্যাট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আজকাল যেটা হয়েছে প্রত্যেকটা লোক জানে যে অ্যান্টিবায়োটিকের দরকার, জ্বর হয়েছে, ডাক্তার কাছে গেলেই ডাক্তার অ্যান্টিবায়োটিক একটা লিখে দেবেই আর একটা ফিস নিয়ে নেবে। তাহলে ফালতু আমি ডাক্তারের কাছে যাই কেন? আমি পাড়ার দোকানে গিয়ে বলি, ও শ্যামলবাবু বাচ্চার জ্বর হয়েছে। শ্যামলবাবু কী করলো, 2টা অ্যামক্সিলিন কেটে দিয়ে দিল, খাইয়ে দিলাম, বাচ্চার জ্বর সেরে। আরে বাচ্চার জ্বর এমনিই সেরে যেত। মাঝখান থেকে আমি ওটা খাইয়ে কী করলাম, আমার আস্তে আস্তে আমার রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, ব্যাকটেরিয়াল রেজিস্ট্যান্স ইজ কামিং টু সাচ আ লেভেল যে আজকাল আমরা টেস্ট করে কিছু বাচ্চা মানে পাওয়া যাচ্ছে, রেজিস্ট্যান্ট টু অল অ্যান্টিবায়োটিক্স আন্ডার দ্য সান, নাথিং, ইউ ক্যানট ডু এনিথিং। এইটা দিয়ে ইনফেকশন হয়েছে, চোখের সামনে দেখে পেশেন্টটা চোখের সামনে মারা গেল, কোনো ওষুধ কাজ করলো না। এটা এতটা ডেঞ্জারাস? অ্যাবসলিউটলি, অ্যান্ড দিস ইজ হ্যাপেনিং ইন আওয়ার সিটি। যে মানে আপনি রোগটা ডায়াগনোস করেছেন, আপনি কি ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে সেটা ধরেছেন, আপনি অ্যান্টিবায়োটিক দেখছেন কি, সব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, আপনি যতগুলো ম্যাক্সিমাম পসিবল 2-3টে অ্যান্টিবায়োটিক মিশিয়ে নিয়ে দিলেন, চোখের সামনে পেশেন্টটা আস্তে আস্তে ডিটেরিয়েট করতে করতে মরে গেল, আপনি কিছু করতে পারলেন। মানে আপনি শত্রুকে চেনেন, আপনার কাছে অস্ত্র নেই। সো দিস ইজ ভেরি ব্যাড, উই হ্যাভ টু স্টপ অ্যান্টিবায়োটিক্স। অ্যান্টিবায়োটিক ইউজ করা, ইনডিসক্রিমিনেট অ্যান্টিবায়োটিক ইউজ করা হ্যাজ টু স্টপ অ্যাট এনি কস্ট। আর এখানে আমারও বক্তব্য আছে বেশ কিছু মানুষদের জন্য, যদি এটা মানে যারা দেখছেন, যে অনেকের ক্ষেত্রেই আমি দেখেছি অ্যান্টিবায়োটিক ইউজ করে, প্রথম কথা হলো ডাক্তার ছাড়া সে অ্যান্টিবায়োটিকের একজন মানুষ, তিনি তার জীবনের অনেকটা সময় ডাক্তার দিয়েছেন, তিনি জানেন এক্স্যাক্ট কি ইনফেকশন, কি ধরনের ব্যাকটেরিয়া, এবং আমাকে কি অ্যান্টিবায়োটিক দিতে হবে, কতটা দিতে হবে, কত দিনের জন্য দিতে হবে। এটার বাইরে বেরিয়ে যদি এটা আপনারা কেউ করেন, তাহলে কিন্তু এই যে একটু আগে যেটা শুনলেন সেটার থেকে কিন্তু আমরা খুব একটা দূরে নেই। এরপর কিন্তু অ্যান্টিবায়োটিক সত্যি আমাদের শরীরে কাজ করবে না। আমি আমার প্রচুর বন্ধু বান্ধবকে দেখেছি, আমি বারবার বলতে থাকি, আমি কয়েকদিনের জন্য এমআর হিসাবে কাজ করেছিলাম, তো আই নো যে ওইটার ইয়েটা কি, প্রবলেমটা কি। অনেকে আছে সেটা হলো এমনি পেট খারাপ হলো, একটা মেট্রোজিল খেয়ে নিল, এটা না, মানে আমি ঠিক, কেউ একটা লোকও মেট্রোজিলের ডিবেটা খুঁড়িয়ে পেছনটা দেখে না, যেখানে লেখা আছে লাল দিয়ে একটা বক্সের মধ্যে যে ইট ইজ ফাউন্ড টু বি কার্সিনোজেনিক ইন র্যাটস। মানে মেট্রোজিল খেয়ে ক্যান্সার হতে পারে, এই কথাটা কেউ ঘুরিয়ে পড়েই না।
হ্যাঁ কিন্তু মেট্রোজিল খাবে, খেয়ে নেয়, হ্যাঁ একটু কিছু হলে মেট্রোজিল খেয়ে নিল, একটু খেয়ে হলে আমি শুনি O2 খেয়ে নিলাম। তারপরে যখন ক্যান্সারগুলো তখন বাড়ছে তখন বলে আমাদের আজকালকার দিনকাল যা পড়েছে এত ক্যান্সারের ইনসিডেন্স বেড়ে যাচ্ছে। কিসের থেকে বাড়ছে বিরণ্য, হ্যাঁ কোথায় ইম্পিউরিটিস আছে, কোথায় ওষুধ মানে খাবারের মধ্যে ইয়ে আছে মেলাচ্ছে কে কি, কোথায় ওষুধ, বিরণ্য। আর একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লোকজনকে জানতে হবে যে এই যে অ্যালোপ্যাথিক মেডিসিন, হোয়াট ইজ অ্যালোপ্যাথি? অ্যালো মানে অ্যানাদার, প্যাথি মানে ডিজিজ, ঠিক আছে? তার মানে অ্যালোপ্যাথি মানে অ্যানাদার ডিজিজ, মানে আমি একটা রোগ সারানোর জন্য আমি আর একটা রোগ করছি। অ্যালোপ্যাথি কিন্তু বেসিক্যালি ওই হিসেবে চলে যে আমি এই রোগটাকে সারানোর জন্য এই রোগটা করছি। সো আমাকে যখনই ওষুধটা দিতে হচ্ছে আমাকে সবসময় ভাবতে হচ্ছে যে এইটার এফেক্ট তো হবে কিন্তু সাইড এফেক্ট হবে না তো। আমার যে কোনো এফেক্টের, সে নিউটন সাহেবও বলে গেছিলেন যে আমার যে কোনো এফেক্টের কিন্তু একটা সাইড এফেক্ট আছে, ঠিক আছে? এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। ঠিক। সো আমার কোনো অ্যাকশন করতে গেলে আমাকে জানতে হবে এর একটা রিয়াকশন হতে পারে। হ্যাঁ, তো আমার আজকে যখন ওষুধটা আমি খাচ্ছি তখন আমাকে ভাবতে হবে আমি তো ওষুধটা খাইয়ে আমি তোর জ্বরটা কমিয়ে দিলাম, কিন্তু আমার এর এফেক্টটা কি হতে পারে সেটা আমি আর ভাবছি না। দ্যাট ইজ ওয়্যার উই আর রং, ওইটা আমাদের ভাবতে হবে। আমি আমারই এক বন্ধুর সঙ্গে হয়েছিল, সে তার একটা স্কিনের প্রবলেম ছিল, তো তাকে কোনো এক সময় ডাক্তার একটি স্টেরয়েড দিয়েছিল, স্টেরয়েডের ছোট একটা ওমনাকোটিল বলে একটা স্টেরয়েড দিয়েছিল। এরপর তারপর প্রায় বছর 3 যখনই তার সেই স্কিনের সমস্যাটা দেখা দিয়েছে তিনি ওটা কিনে খেয়ে নিয়েছেন। তারপর যেটা হলো তার 4-5 বছর পর, সেটা হলো যেটাকে বলা হয় সিঙ্গেলস বলে একটা জিনিস হয় না, যেটা ওই মানে পক্সের কোনো একটা হারপিস বেসিক্যালি, বাট সেটা ওই স্কিনের হারপিস, হ্যাঁ স্কিনের হারপিস যেটা। তো সে ডাক্তার দেখে বলছে জানিস কি জন্য হয়েছে, এটা হলো স্টেরয়েড হ্যাজ পুশড ইট ফার্দার। ডাক্তার বলছে অনেকদিন ধরে আপনি কি ওষুধ খেয়েছেন? ও বলছে না তেমন কিছু। তারপরে সে ওটা, এবার কোন ওষুধ যে কোথায় কিভাবে আমাদের এফেক্ট করে যাচ্ছে। আমার যদি জীবনে কোনোদিন পক্স হয়ে থাকে তাহলে আমার শরীরের যে মানে পিঠের যে সিদ্ধানার মধ্যে যে আমাদের ডরসাল রুট গ্যাংলিয়ন আছে তার মধ্যে আমাদের পক্সের ভাইরাসটা কিন্তু সারা জীবন থেকে যাবে। হ্যাঁ, যে মুহূর্তে আমার ইমিউন সিস্টেমটা একটু কমবে পট করে বেরিয়ে আসবে, একদমই তাই। সো দ্যাট ইজ হারপিস জস্টার। ঠিক ওটাই। এবং ওর স্টেরয়েড খেয়ে ওর ইমিউন সিস্টেম কমে গেছে, পট করে বেরিয়ে আসছে। তাহলে এবার এটাই আমি বলতে চাইছি যে আলটিমেটলি ওটা তো কিছু নয়, দ্যাট ইজ নাথিং। আমাদের একজন ডাক্তারবাবু তার মিসেস হাঁটুতে ব্যথা, তোমাদের অ্যালোপ্যাথিতে কোনো ওষুধ নেই, আমার ব্যথা কমাতে পারছে না, আমি একটা অ্যানাদার স্কুল অফ মেডিসিন আমি ইউজ করছি, তাতে আমি ভালো আছি। হ্যাঁ, তারপরে করতে করতে সে খুব ভালো আছে, তার ব্যথা ফ্যাথা সব চলে গেছে। করতে তার কিডনি ফেলিয়ার, তারপরে সে নিয়ে গেছিলো ভেলোরে, কী ওষুধ খাচ্ছে সেটাও সঙ্গে করে নিয়ে গেছিলো। ডাক্তারবাবু যেহেতু উনি ডাক্তার আর কি, বলছে এইখান থেকে কিছু গন্ডগোল হয়েছে, নিয়ে গেছিলো। ওখানে গিয়ে দেখা গেল ছোটো ছোটো পুড়িয়াতে করে মুড়ে স্টেরয়েড গুঁড়ো করে দেওয়া আছে। ওখানে ভেলোরে ওরা টেস্ট করে, ব্যথা তো কমেই যাবে। ব্যথা কমে গেছে, কিন্তু তার তো রিনাল ফেলিয়ার, তার তো সে রিনাল ট্রান্সপ্লান্ট হেন তেন সে অন্যদিকে চলে গেল। সো unnecessary ওষুধ ইউজ করা ইজ ভেরি, মানে আনলেস ইউ আর ভেরি শিওর অ্যাবাউট ইট, আনলেস সামবডি হ্যাজ প্রেসক্রাইবড, ইউ হ্যাভ টু বি ভেরি কশাস। তো একটাই জিনিস জানা গেল, সেটা হলো আমাদের ক্ষেত্রে তো বটেই, বিশেষ করে যারা ফর্মিং ইয়ার্সে আছে তাদের জীবনটা তৈরি হচ্ছে, তাদের বডিদের প্রত্যেকটা জিনিস তৈরি হচ্ছে, সেখানে তাদেরকে তো মানে আরো বেশি কেয়ারফুল থাকা উচিত আমাদের। আমি তো আমার পেশেন্টদের বলি, যারে আমাকে একটা বাচ্চাকে ট্রিটমেন্ট করার আগে আমাকে এত বছর পড়তে হয়েছে, তারপরে আমাকে বসে কারোর একটা সিনিয়রের ছত্রছায়ার নিচে দাঁড়িয়ে সে বলেছে আচ্ছা এটা এইভাবে দাও, এটা এইভাবে দাও করে আমরা অন্য লোকের বাচ্চার উপর টেস্ট করেছি। আর আপনি এই পুরো প্রসেসটা বাদ দিয়ে আপনি নিজের বাচ্চার উপর টেস্ট করে নিয়েছেন ফার্স্টেই, ইউ আর গ্রেট। এ তো এডওয়ার্ড জেনার যে নিজের বাচ্চার উপর প্রথম ভ্যাকসিনটা দিয়ে দিল। হ্যাঁ, তো দ্যাট ইজ গ্রেট। তো সেইটা করার সাহস চাই। আজকের দিনে ফাস্ট ফুড আর প্রসেসড ফুডের দিকে বাচ্চারা খুব ঝুঁকে যাচ্ছে, এবং বলতে গেলে মা বাবারাও একটু ঠেলেই দিচ্ছেন। সেই ক্ষেত্রে
কোন বয়সের আগে অবধি একেবারেই এই জিনিসটার থেকে দূরে থাকতে হবে? অ্যাকচুয়ালি তো সারা জীবন দূরে থাকলেই ভালো, হ্যাঁ সারা জীবন দূরে থাকলেই ভালো, কিন্তু যতদিন পিডিয়াট্রিক আমাদের পিরিয়ডটা রয়েছে মানে 18 বছর অবধি, ততদিন অবধি দূরে থাকুন, তারপরে অ্যাডাল্ট বুঝবে। না অ্যাকচুয়ালি এটার দিকে এত ঝোঁক বেড়েছে, এই বলুন এই মানে আমি ব্র্যান্ড বলছি না, এই যে ধরুন বিভিন্ন ধরনের নতুন নতুন মাল্টিন্যাশনাল ব্র্যান্ডস আসছে, তারা বিভিন্ন বার্গার টার্গার খাওয়াচ্ছে এবং লোকাল ব্র্যান্ডসও তৈরি হচ্ছে, এই যে ফাস্ট ফুডের এত একটা রমরমা তৈরি হচ্ছে, তো এবার এটা থেকে বাঁচার তো কোনো উপায় বোধহয় আমি দেখতে পাচ্ছি না। আপনি কি কোনো উপায় সাজেস্ট করতে পারেন? অ্যাটলিস্ট এই যে ব্র্যান্ডগুলো আপনি বলছেন সেইগুলোকে অ্যাভয়েড করা। আমার মনে আছে আমরা অস্ট্রিয়াতে বেড়াতে গেছিলাম, তো ট্যুরিস্ট বাসে চেপেছি, চাপছি আর কি, এবার বাস বেরোবে, তা আমরা গিয়ে বললাম যে এরকম পাশে একটা বার্গারের দোকান ছিল, তো আমি গিয়ে বললাম যে ক্যান ইউ গিভ মি 3 বার্গার্স, বলে তাড়াতাড়ি করে গেলাম ওখানে, তো ও বলে ইয়েস পেমেন্ট করলাম। এবার সে বার্গার বানাচ্ছে, তো বানাচ্ছি, আমার যে বাস ছেড়ে যাবে, হ্যাঁ ওখান থেকে বাস থেকে আমার মিসেস ফোন করছে যে এই দেখো ছেড়ে যাবে বাস, তো কতক্ষণ লাগছে? আমি বললাম প্লিজ হারি আপ। তখন বলছে ইয়েস, হ্যাঁ 2-3 বার, তারপর আমি তো বিরক্ত হয়ে যাচ্ছি, আপনার তো ছেড়ে দাও তুমি, টাকা আমার বাস ছেড়ে যাবে, তুমি রাখো টাকা, বলে আমি চলে যাচ্ছি। তখন এসে আমাকে বার্গারগুলো দিল। কতক্ষণ লাগলো একটা বার্গার বানিয়ে তারপর আমাকে বলছে যে মিস্টার, দিস ইজ নট ইউর ম্যাকডোনাল্ডস, দিস ইজ রিয়েল বার্গার, ইউ উইল টেস্ট ইট অ্যান্ড ইউ উইল ফাইন্ড দের ইজ আ ডিফারেন্স। তো এই যেগুলো তৈরি হচ্ছে হোয়াট এভার ব্র্যান্ড লার্জ স্কেলে কীভাবে তৈরি করছে, হ্যাঁ উই ডোন্ট নো তার মধ্যে কী কেমিক্যাল মেশাচ্ছে, কী করছে, চলে আসছে জিনিসগুলো, সেগুলো ফটাফট প্যাকিং হচ্ছে। আপনি একটা ম্যাকডোনাল্ডস যান, আপনি দাঁড়ান, সঙ্গে সঙ্গে আপনাকে দিয়ে দেবে। ঠিক, আমি সেই আইডিয়াতে তো গিয়েছিলাম যে আমি যাবো, কিনবো, চলে আসবো, হ্যাঁ সেটা যে আমার একটা বার্গার করতে 0.5 ঘন্টা লাগবে সেটা আমি ভাবিনি, বুঝেছেন? সো we have to be very cautious about these fast foods. এর মধ্যে কি অ্যাড করছে এইগুলোর মধ্যে, এই যে শুধু এখানে নয় সারা পৃথিবীতে এই পোলট্রিগুলো যাতে এরা বেশি দিন বাঁচে, সেই জন্য এদের খাবারের মধ্যে অ্যান্টিবায়োটিক অ্যাড করা হয়। হ্যাঁ এই যে অ্যান্টিবায়োটিকগুলো অল্প ডোজে সমানে শরীরে ঢুকছে, এগুলো কি হার্ম করছে আমরা জানিও না, কোনো একটা পয়েন্টে গিয়ে হয়তো জানতে পারবো, নিচ্ছি, আমরা তো খাচ্ছি। তো সো এই ডেফিনেটলি দিস আর হার্মফুল, এগুলোকে নিয়ে চিন্তা করতে হবে। কিন্তু এগুলো থেকে বাড়িতে তৈরি করা ফাস্ট ফুড ইজ মাচ বেটার দ্যান বাইরের ফাস্ট ফুড। এবং বাড়িতে তৈরি করা ফাস্ট ফুডের মধ্যে বেস্ট ফাস্ট ফুড যদি বলেন তাহলে আমার মত হচ্ছে সিঙ্গাড়া বাড়িতে তৈরি ফার্স্ট ক্লাস। হ্যাঁ রুটি তরকারি বাচ্চা খেতে চায় না, একটু সিঙ্গাড়া ভেজে একটু সস টস লাগিয়ে ধরিয়ে দিন, হ্যাঁ বাচ্চা খুশি, ঠাকুমা খুশি, ঠাকুরদা খুশি, এভরিবডি বিকেলবেলা হ্যাঁ একটু সিঙ্গাড়া চা খেয়ে নিল, ফার্স্ট ক্লাস। দ্য বেস্ট ফাস্ট ফুড দ্যাট ক্যান হ্যাপেন ইন বাড়িতে তৈরি একদম। এবার বাচ্চাকে যে ঠুসতে হবে খাবার সে তো নয়, রাইট। সো দের আর ওয়েজ। আমার বাচ্চা খায় না, আপনি ওটাকে অন্য কিছু চেঞ্জ করার আপনি চিন্তা ভাবনা করুন। হ্যাঁ প্রতিদিন একই জিনিস দিচ্ছেন কেন? আপনি ভাত না দিয়ে আপনি ইডলি করে দিন, আপনি দোসা করে দিন, ওই একই ডাল ভাতটা দেখতে অন্যরকম হয়ে গেল, চেহারা অন্যরকম হয়ে গেল। আপনার রুটি তরকারি না দিয়ে সিঙ্গাড়া করে দিন, দেখতে অন্যরকম হয়ে গেল, চেহারা অন্যরকম হয়ে গেল, বুঝতে পেরেছেন? সো there are so many ways that we can do and give fast food, but not the ones that are available in the market, not the American lifestyle. ঠিক American lifestyle is not good. আমাদের সনাতন ইন্ডিয়ান লাইফস্টাইল ইজ ফার বেটার। হ্যাঁ আমাদের অনেক স্ট্রং আমাদের হিস্ট্রি রয়েছে এবং আমাদের ইয়েটা রয়েছে যেটা আমরা ছেড়ে চলে আসছি। উই আর ট্রাইং টু শিফট টুয়ার্ডস একদম ট্র্যাডিশন ছেড়ে আমরা চলে যাচ্ছি অন্যদিকে। বাট আপনার সঙ্গে এই পুরো আলোচনাটাতে আমার যেটা মনে হলো যে ট্র্যাডিশনাল প্র্যাকটিসেস যেগুলো ছিল সেগুলোর মধ্যে কিন্তু কিছু দু একটা এদিক ওদিক ছাড়া বাকি কিন্তু মেজরলি বেশিরভাগই হ্যাজ গট আ ভেরি ভেরি সায়েন্টিফিক ব্যাকিং। ঠিক ভেরি স্ট্রং সায়েন্টিফিক ব্যাকিং। এবং আরো একটা জিনিস যেটা আজকের দিনে দাঁড়িয়ে এই অ্যাভয়েড করা বা আমেরিকান লাইফস্টাইলকে অ্যাডাপ্ট করার ভবিষ্যৎটা জাস্ট কেউ তাকিয়ে দেখে না, যে বেশিরভাগ 40% মানুষ আমেরিকাতে
আমেরিকাতে এটা একটা এপিডেমিক, ওবেসিটি। অ্যাবসলিউটলি, আমাদের এখানেও তাই তো। আমাদের এখানেও তাই আমাদের হচ্ছে। এখানে মানে এই কোভিডের পর আমরা যেটা দেখছি, প্রচণ্ডভাবে ওবেসিটি বেড়ে গেছে, কনস্টিপেশন বেড়ে গেছে হুম, বাচ্চাদের। হুম। হ্যাঁ, আচ্ছা, আমি And- just জিজ্ঞেস করতে and- কোভিডের পরে চেঞ্জ হয়েছে? চেঞ্জ হয়েছে হ্যাঁ, definitely। কি চেঞ্জ হয়েছে? হ্যাঁ, কনস্টিপেশন আর ওবেসিটি। আর দেখুন, আমি যেটা বলছিলাম যে কোভিডে আপনারা মানে ধরুন আমরা 2 বছর মোটামুটি বাড়িতে বন্ধ, ঠিক। কোনো বাইরে এক্সপোজার নেই, কিচ্ছু নেই, কারোর কোনো রোগ ভোগ হয়নি, ইনফেকশন হয়নি, কিচ্ছু হয়নি, ঠিক আছে। যে মুহূর্তে বাইরে লোকে বেরিয়েছে, ইমিউন সিস্টেমটা ওই যে সাবক্লিনিক্যাল অল্প অল্প করে ইনফেকশন লেগে 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 আমার শরীরে, আমার যদি একটা ভালো আর্মি রয়েছে, ঠিক আছে, আমাকে আমার মানে আর্মির কোনো কাজকর্ম নেই, ঠিক আছে, তো আমি কি করব? আমি পাশের দেশে পাঠাবো, গিয়ে ওখানে দুটো বন্দুক গুলি চালিয়ে আয়, ওখানে গিয়ে দুটো ওই করে আয়, কি করব? আমি ওদের বসিয়ে রেখে খাওয়াচ্ছি তো, আমি করবোটা কি তাকে? ঠিক। বুঝতে পেরেছেন? সো আমার যদি শরীরে ইমিউন সিস্টেম রয়েছে, সেটা কোনো কাজ করছে না, হ্যাঁ, তাহলে কি করবে? তো অকাজ করতে শুরু করবে, ও তো অটোইমিউন বডির ভেতরেই ঝামেলা করতে শুরু করবে, নানান রকম অন্যরকম প্রবলেম শুরু করবে। একদমই। যে মুহূর্তে আমাদের একটু একটু করে ইনফেকশন ঢুকছে, ও সমানে কাজ করছে, সমানে অ্যান্টিবডি তৈরি করে, ও সজাগ রয়েছে, যেখান থেকে কিছু ঢুকবে ও সঙ্গে সঙ্গে তাকে মারবে। কোভিডে কি হলো? কোনো ইনফেকশন নেই, বডির ইমিউন সিস্টেম একদম নিউবর্ন পিরিয়ডের মতন চলে গেল। যেই কোভিডের পর বাইরে বেরোলো, হুড়মুড় করে এতগুলো ইনফেকশন ঢুকলো, এভরিবডি ওয়াজ বিকামিং ভেরি সিক। তো এই যে ব্যাপারটা হয়েছিল, যে ইমিউন সিস্টেমটা সব কিছু ভুলে গিয়েছিল, আবার নতুন করে মনে করছে, সেইখানে অনেকটা মানে প্রবলেম হয়েছিল আফটার কোভিড। এবং তারপর থেকে নানান রকম ইনফেকশন আমরা দেখছি, যেখানে ছোটোখাটো ভাইরাস, মানে ধরুন রাইনো ভাইরাস যেটাকে আমরা বলি, যেটা নাকে সর্দি করে, প্লেন অ্যান্ড সিম্পল সর্দি করে, রাইনো ভাইরাস নিয়ে লোকজনকে ভেন্টিলেটেড হয়ে যেতে দেখা যাচ্ছে। মানে ইভেন সে যাকে কেউ পাত্তা দিত না, সেই ভদ্রলোকও এখন মাসল ফোলাচ্ছে। আর একটা হয়েছে, বাড়িতে বসে থেকে থেকে এতদিন ধরে নানান রকম খালি টিভি দেখছে আর অমুক করছে, সেই হ্যাবিটটা এসে গেছে। সো পিপল হ্যাভ বিকাম কাউচ পোট্যাটোস। তাতে ওদের কনস্টিপেশন প্রচণ্ডভাবে বেড়ে গেছে। আচ্ছা। আর হাইপার অ্যাক্টিভিটি বেড়ে গেছে, সবসময় বাড়িতে বসে থেকে 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 এই জিনিসটা হয়েছে। অ্যান্ড প্রচণ্ডভাবে ওদের ওবেসিটি বেড়ে গেছে। সো দিস ওবেসিটি একটা এপিডেমিক হয়েছে আফটার কোভিড। আচ্ছা, বাচ্চাদের মধ্যে। আর এই কোভিডের পরবর্তীতে বাচ্চাদের ক্ষেত্রে আরেকটু কি আরো বেশি কেয়ারফুল থাকা উচিত, নাকি এখনো যেভাবে যা যা বললাম আমরা সেটা থাকলেই এনাফ? এর বেশি আপনি কিন্তু কিছু করতে পারবেন না। হোয়াট এভার কোভিড হ্যাজ হ্যাপেন্ড। হ্যাঁ, উই আর লাকি কি কোভিডের সময় খুব তাড়াতাড়ি ভাইরাসটার স্ট্রাকচার বোঝা গেছিল এবং ভ্যাকসিন তৈরি করা গিয়েছিল। অ্যান্ড উই আর ভেরি লাকি কি India has been able to produce adequate number of vaccines and vaccinations, হ্যাঁ, যার ফলে we were able to control the infection much better than সারা পৃথিবীর লোকজন যা করেছে। ঠিক ঠিক। সো কিন্তু ওর আফটার এফেক্টস তো থাকবেই, এত বড় একটা বিষয়। অ্যাবসলিউটলি। বেশ, আমরা মোটামুটি অনেক কিছু নিয়ে কথা বললাম, অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা করলাম। আমরা একদম প্রায় শেষের দিকে আসছি। আগামী 10 বছর বা আগামী 15 বছর মধ্যে সবচেয়ে বেশি চিন্তার বিষয় আপনার একজন শিশুরোগ বিশেষজ্ঞ হিসাবে কি নিয়ে হয়, যে আগামী 10-15 বছরে কিন্তু এই ধরনের জিনিস খুব বাড়তে চলেছে, অ্যান্ড আই ক্যান ফোরসি, এরকম কোনো ভাবনা কি আপনার মাথায় আসে? একটা তো ফার্স্ট থিং যেটা আমি বলবো, যে এই ইনফেকশনস, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, আমরা যদি এখনই না সজাগ হই, তাহলে উই আর হেডিং ফর সিরিয়াস ট্রাবল। দেখুন, ব্যাকটেরিয়া আর ভাইরাস এরা কিন্তু মানুষ আসার আগে থেকে পৃথিবীতে ছিল, এরা মানুষ চলে যাওয়ার পরেও থাকবে। সো আমরা যদি কনসাস না হই, তাহলে আমাদের পরের প্রজন্ম কিন্তু দে আর ফেসিং আ ডার্ক হোল। আজকে আমার বাচ্চার জ্বর হয়েছে, কালকে আমাদের বেড়াতে যেতে আছে, আমার অফিস আছে, বাচ্চার স্কুল পরীক্ষা আছে। আরে পরীক্ষা কি করে মিস করবে? তাহলে ওকে একটা অ্যান্টিবায়োটিক দিয়ে ঠিক করে দিই, এখন পাঠিয়ে দিই স্কুলে। বাট আমি এটা ভাবছি না যে এটা আমি যে করলাম,
এর এফেক্ট যখন 40 বছর পর হবে, তখন না আমি থাকবো না আপনি থাকবেন, তখন বাচ্চার কি হবে? আজকের দিনটা তো বেরিয়ে যাক, কালকে পরীক্ষাটা দিয়ে দিই, আরে ক্লাস 5-এর পরীক্ষা, আর কি কথা, সারা বছর পড়িয়েছি, বুঝতে পেরেছেন? সো দ্যাট ইজ আ প্রবলেম দ্যাট উই আর সিইং ভেরি ভেরি সিরিয়াসলি, এবং সেটা খুব অ্যালার্মিং। এবং WHO বারবার করে প্রত্যেক বছর এটা নিয়ে কথা বলছে যে অ্যান্টিবায়োটিকটাকে একটা কিন্তু ইয়ে করা দরকার, বিকজ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ইজ ইনক্রিজিং ইন অ্যান অ্যালার্মিং রেট, অ্যান্ড পার্টিকুলারলি ইন সাউথ ইস্ট এশিয়া। আচ্ছা, মানে একটা বাগই আছে যেট ইজ কল্ড দ্য নিউ দিল্লি মিউটেন্ট, ওটার নামই হচ্ছে নিউ দিল্লি, মানে ওইটা এসে নিউ দিল্লিতে একটা এক ভদ্রলোক ঘুরে ফেরত গিয়ে আমেরিকায় গিয়ে মারা গেছিলো, তো তার বেরিয়েছিল নিউ দিল্লি মিউটেন্ট, এবং ওইটা হলে আর কিছু বাঁচার কোনো চান্স নেই। সো ইটস দ্যাট ব্যাড। সেকেন্ড জিনিস যেটা হচ্ছে যে আমি যেটা মনে হয় যে বাচ্চাদের ভীষণ বেশি একটা হাইপার অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে, হ্যাঁ, কনসেন্ট্রেশনের প্রবলেম হচ্ছে, হ্যাঁ, যার ফলে স্কুল পারফরমেন্সে অনেক প্রবলেমস হচ্ছে, আর ওদের মানে কি বলবো, ওই যে একটা বসে যে ধীর স্থির ভাব, একটা বসে একটা গল্প বই পড়া, একটা পাতা উল্টে উল্টে বই পড়া বা কিছু করা, সেই জিনিসগুলো ইজ গন। হ্যাঁ, তাদের সব সময় হচ্ছে কি ওই ছোটো ছোটো ওই রিলস দেখলা, ছোটো ছোটো ওই করে ইউটিউব ভিডিওস দেখলো, চট করে পাল্টে দিল, মানে একটা যে পুরোক্ষণ বসে যে সেটাও দেখবো সেটা করে ধৈর্য নেই আর কি, বুঝতে পেরেছেন? সো এই জিনিসটাও কিন্তু একটা বিরাট বেশি একটা প্রবলেম ক্রিয়েট করছে, যার জন্য দেখবেন আপনার ADHDর ইনসিডেন্স প্রচণ্ড বেড়ে যাচ্ছে, সাইকিয়াট্রি কনসালটেশন অ্যান্ড সাইকোলজিস্ট কনসালটেশন বাচ্চাদের ক্ষেত্রে প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে, পিয়ার প্রেশার প্রচণ্ড বেড়ে যাচ্ছে, স্ট্রেস ইন স্কুল প্রচণ্ড বেড়ে যাচ্ছে, স্কুলগুলো উল্টো দিক থেকে অনেক প্রেশার দিচ্ছে, হ্যাঁ, যে মানে প্রত্যেক সপ্তাহে একটা করে পরীক্ষা, প্রত্যেক সপ্তাহে একটা করে ক্লাস 3-র বাচ্চাকে কুজ্ঝটিকা বানান লিখতে দিয়েছে, হ্যাঁ, তো এই যদি লেভেল অফ হয় তাহলে ন্যাচারালি লোকজনের একটা ওই দিস ইজ সামথিং উইচ ইজ কামিং আপ, যে আমার উপর প্রেশার প্রচণ্ড পড়ছে কিন্তু আমি পাচ্ছি না, যার ফলে সাইকিয়াট্রিক মানে প্রবলেমস ইন চিলড্রেন প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে। পেশেন্ট আসছে উইথ ভেরিয়াস টাইপস অফ, এবং ওরা সাইকিয়াট্রিক কনসালটেন্ট মানে কি, ওরা তো পাগলামি করছে না, ওরা অদ্ভুত অদ্ভুত ম্যানিফেস্টেশনস করছে। বাচ্চা হঠাৎ পেচ্ছাপ করে দিচ্ছে, বড় বাচ্চা 8 বছর 10 বছর বয়স, হঠাৎ পেচ্ছাপ হুড়ুড় করে পেচ্ছাপ করে দিচ্ছে, হ্যাঁ, ফর নো রিজন হোয়াটসোএভার, হ্যাঁ, তারপরে বাচ্চার মানে কাশি মানে নর্মাল কাশি, মানে কাশছে মানে আশেপাশে কেউ বসতে পারবে না এত কাশছে, কিন্তু কি হচ্ছে যখন ঘুমাচ্ছে তখন কোনো কাশি নেই। সো অল সর্টস অফ সাইকিয়াট্রিক ম্যানিফেস্টেশনস নিয়ে এগুলো সব বলা হয় সোমাটাইজেশন, সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার। এক্স্যাক্টলি, তো এই সোমাটাইজেশনগুলো প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে। ফ্যামিলিজ আর গেটিং ডিসরাপ্টেড, ঠিক আছে, প্রচণ্ড বেশি কি বলবো এক্সট্রা ম্যারিটাল প্রবলেমস আসছে, যার জন্যে ফ্যামিলিজ আর ব্রেকিং আপ অ্যান্ড অমুক তমুক, বেবিজ অ্যান্ড কিডস আর সাফারিং অ্যান্ড দে আর সাফারিং সাইলেন্টলি, যার ফলে এদের কিন্তু ভবিষ্যতে এদের এইটার কী রেপারকেশন হবে উই ডোন্ট নো। সো সোসাইটি কিন্তু একটা মেজর চেঞ্জ হচ্ছে, উই আর হেডিং টুয়ার্ডস ওয়েস্টার্নাইজেশন, এবং ওয়েস্টার্নাইজেশনের ফলে আমাদের যে ওই আবার পুরনো কথাটা যে সনাতন যে আমাদের ট্র্যাডিশনটা সেটা আমরা কিন্তু ভুলে যাচ্ছি, সেটাতে আমাদের কিন্তু উই শুড কাম ব্যাক টু আওয়ার রুটস। আওয়ার রুটস আর ভেরি স্ট্রং, সো উই শুড স্টিক টু আওয়ার রুটস, উই শুড বিলিভ ইন আওয়ার রুটস। অ্যান্ড ঠিক আছে, বাইরের দেশে যা হয়েছে যেগুলো ভালো সেগুলো আমাদের নিতেই হবে, আমাদের মোবাইল ইন্টারনেট ইউজ করতে হবে ফর কমিউনিকেটিং, সেগুলো অনেক সুবিধা হয়ে গেছে, এখন কোনো জিনিস জানতে আছে সেটা সুবিধে হয়ে গেছে, হ্যাঁ, অনেক প্লাস পয়েন্টস আছে, বাট উই শুড বি অ্যাওয়্যার অফ মাইনাস পয়েন্টস, এবং সেই গ্যাজেটস অ্যান্ড ওই শুড বি আওয়ার স্লেভ, উই শুড নট বি দ্য স্লেভ অফ দ্য গ্যাজেট, রাইট? সো দ্যাট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর ফিউচারে বলতে গেলে মেজর বাচ্চাদের যদি দেখতে হয়, আমার মনে হয় এই দুটো হচ্ছে প্রাইম ইস্যু। থার্ড যেটা দেখছি সেটা মানে চান্স ইজ ভেরি হাই অ্যান্ড উই আর হেডিং টুয়ার্ডস ইট ইজ লট অফ অ্যালার্জিক প্রবলেমস। অ্যালার্জিক রোগভোগ প্রচণ্ড বেড়ে যাচ্ছে ফ্রম আ
ডক্টরস পয়েন্ট অফ ভিউ। মানে আমি আমার প্র্যাকটিসের প্রথম দিকে যে লেভেলের সর্দি কাশি আর হাঁচি টাচি এগুলো দেখতাম, এখন কিন্তু তার প্রপোর্শন অনেক বেশি বেড়ে গেছে। আমি আগে যত বেশি ডায়রিয়া দেখতাম সেটা কিন্তু অনেক কমে গেছে। সো হাইজিন হ্যাজ ইমপ্রুভড, but allergies have increased. আচ্ছা, so this is something that is happening very fast. আচ্ছা, so এইটা আমাদের কিন্তু একটু চিন্তা করার দরকার আছে যে আমাদের ভবিষ্যতে কিন্তু এই জিনিসগুলোকে নিয়ে একটু ভাবনা চিন্তা করার দরকার আছে। অ্যাভয়েডিং ওই আবার যেরকম ধরুন অনেকেই ওয়েস্টার্ন লিটারেচার দেখে, গুগল করে যেরকম ধরুন ওই আমাদের 6 মাস বয়সে অন্নপ্রাশন করা হয়, সব কিছু খাইয়ে দেওয়া হয়, ভেরি সায়েন্টিফিক। বাইরের দেশে কি করবে, ওরা 1 বছর অবধি এটা খাইও না অ্যালার্জি হবে, 2 বছর অবধি এটা খাইও না অ্যালার্জি হবে। এবং ওরা দেখছে যে এই ওয়েস্টার্ন এশিয়া, যে সেন্ট্রাল এশিয়ার দেশগুলোতে, সৌদি এইসব জায়গাতে, এই সাউথ ইস্ট এশিয়াতে, এখানে অ্যালার্জি এত কম কেন? ফুড অ্যালার্জি এরা তো সব খাইয়ে দিচ্ছে, আমরা খাওয়াচ্ছি না, আমাদের এখানে অ্যালার্জি বেশি কেন? ইয়েতে আপনার সৌদিতে ওরা 4 মাস বয়স থেকে ক্যাশু নাটস গুঁড়ো করে খাইয়ে দেয় বাচ্চাগুলোকে, ওদের নাট অ্যালার্জি হয় না, বিকজ দ্য চাইল্ড গেটস মানে ইমিউন টু দ্যাট, ওরা রেকগনাইজ করে নেয় ওই জিনিসটাকে। আপনি দেরিতে ইন্ট্রোডিউস করলে তখন প্রবলেম হবে। ঠিক, একেবারেই তাই। সো ওরা এখন চিন্তা ভাবনা করছে যে লেট আস শিফট ব্যাক টু দ্য এই সিস্টেম, বুঝতে পেরেছেন? কিন্তু আমরা কি করছি, আমরা ওদের বই পড়ে, আমরা ওদের ইয়েটা ফলো করে উই আর গোয়িং ইন দেয়ার পাথ, বাট আমাদের অ্যাকচুয়ালি রুটস নিজেদের একটু পেছনে তাকালেই, ব্যাক টু আওয়ার রুটস, একটু পেছনে তাকালেই আমরা খুব ভালো থাকতে পারি। এক্স্যাক্টলি। বেশ, একটা শেষ প্রশ্ন দিয়ে আমাদের এপিসোড শেষ করব, যে এমন কোনো, মানে জানি না এই ঘটনাটা যদি থাকে, এমন কোনো ঘটনা কি আছে যেটা আপনাকে খুব ইন্সপায়ার করেছে যে হ্যাঁ আমি মানে অনেক দিন ধরে এই আমার যে মানে বিং এ পেডিয়াট্রিশিয়ান এই বিষয়টা মধ্যে আপনি আরও কিছু কানেকশন খুঁজে পেয়েছেন, যে হ্যাঁ বাচ্চাদের ট্রিট করতে আমার, কারণ অবভিয়াসলি আপনি এতদিন ধরে করছেন, এখন তো আপনার কাছে এটা পার্ট অফ ইউ, মানে এটা আলাদা কিছু নয়, মানে মানুষ হিসেবে আপনি আলাদা, ডাক্তার হিসেবে আপনি আলাদা তো নন। তো এই মানে প্রথম দিকে এরকম কোনো ঘটনা ঘটে যেখানে আপনার ওই কানেকশনটা তৈরি হয়ে যায় বাচ্চাদের সঙ্গে, না বাচ্চাদের ট্রিট করতে আমার খুব মানে ভালো লাগছে? বাচ্চাদের ট্রিট করতে দেখুন, বাচ্চা হচ্ছে না গিফট অফ গড, জানেন তো, একদম কোনো রকম ওদের মনের মধ্যে কিছু নেই, কোনো রকম এদিক ওদিক কোনো মানে নানান রকম কচুটমি নেই, কোনো রকম দু রকমেরই ভাবার কিছু নেই, ঠিক আছে? আমি প্রচণ্ড টায়ার্ড, সারাদিন কাজ করে পেশেন্ট দেখে লাস্টে যখন মানে আর মাথা কাজ করছে না, একটা বাচ্চা এলো, এক গাল হেসে বললো গুড ইভিনিং, আপনি সব আনন্দটা মানে একদম পুরো ইয়ে হয়ে গেল। এবং একটা বাচ্চা আসে এবং একটা কথা এমন করে বলে যে ইউ ফিল সো হ্যাপি, ওই মুহূর্তে ওর মুখের দিকে তাকিয়ে ওর হাসিটা দেখে না, ইউ উইল ফিল সো হ্যাপি। হ্যাঁ, তো এইগুলো হয়। তবে একটা জিনিস আমার যেটা মানে মনে হয় যে ওই যেটা বললেন না যে ইট বিকামস পার্ট অফ ইউ, প্রত্যেকটা পেশেন্ট যে আসে না, দে আর অল ডিফারেন্ট। মানে একটা করে নতুন পেশেন্ট আসে, একটা করে নতুন ওই নিয়ে আমাদের ভাবনা চিন্তা এমনভাবে পড়ে, হ্যাঁ, যে মানে পেশেন্ট হয়তো ভাবে যে আমি পেশেন্টটা ভর্তি আছে, আমি গেলাম, দেখলাম, কিছু অর্ডার লিখলাম, চলে এলাম, বাট ওইটার পেছনে যে কতক্ষণ চিন্তা করছি, কত মানে করছি, বই পড়ছি, হ্যাঁ, দেখছি, লোকের সঙ্গে ডিসকাস করছি, হ্যাঁ, সো this still gives us an impetus to go on working. হ্যাঁ, ওই মোটিভেশনটা, যে ওই যে বাচ্চাটা একটা ভালো হয়ে গেল, হ্যাঁ, পরে যখন দেখে তখন মনে হয় যে হ্যাঁ, মানে এরকম বহু ঘটনা ঘটেছে যে আমরা বাচ্চাকে ট্রান্সফার করা হলো, অমুক হলো, মানে উই আর 100% শিওর, সবাই যারা ছিল সকলে বললো যে বাঁচার কোনো চান্স নেই, বাট দ্যাট চাইল্ড সার্ভাইভড অ্যান্ড ডুইং ওয়েল অ্যান্ড অমুক, হ্যাঁ, সো উই ফিল সো গুড। একটা বাচ্চা, আমি বলবো আপনাকে, বহু বছর আগেকার কথা, তখন বাংলাদেশে ওরা করতো না,
কি বলে ব্রঙ্কোস্কোপির কোনো ইয়ে ছিল না। তো ওখানে একটা মানে ওখানকার ঢাকার যে আর্মি হসপিটাল, সেখানে কর্নেলের নাতি, সে ওখানে ভর্তি ছিল প্রায় মাসখানেক, নিউবর্ন। তার একবার লাংসের একদিকটা সাদা হয়ে যাচ্ছে, তারপরে তার পরের দিন অন্য দিক সাদা হয়ে যাচ্ছে। তো তাকে মানে ভেন্টিলেটরি সাপোর্ট থেকে সরাতে পারছে না। ওরা ওখান থেকে অল ইন্ডিয়া ইনস্টিটিউটে কন্ট্যাক্ট করেছিল। অল ইন্ডিয়া ইনস্টিটিউট থেকে বললো যে এ তো না দেখলে বোঝা যাবে না, এবং মনে হচ্ছে দেখে শুনে তোমার ইয়েটা যে এর ব্রঙ্কোস্কোপি করার দরকার, তুমি এখানে কলকাতাতে ডক্টর পল্লবের সঙ্গে কন্ট্যাক্ট করো। তো আমার সঙ্গে ওরা কন্ট্যাক্ট করলো। তো ঠিক পুজোর আগে রাইট, আমার পুজোতে বেড়াতে যাওয়ার কথা, আমার টিকিট ফিকিট সব কাটা। তাই বললাম যে তো এখন বললে আমি এখন তো পুজো, আমি তো আবার বাইরে চলে যাচ্ছি, প্রায় 15 দিন থাকবো না। তখন বললো যে না না না, এরকম বলেছে, আপনাকে তো আসতেই হবে। তখন আমি বললাম ঠিক আছে, তাহলে আমি এই শুক্রবার দিন তাহলে যেতে পারি, কারণ আমি তো রোববার দিন বেরিয়ে যাচ্ছি, তাহলে এই ফ্রাইডে একটা দিন আছে যেদিনকে আমি যেতে পারি। বলে ফ্রাইডের দিন হবে না, কারণ আমাদের ফ্রাইডে ছুটি থাকে। হ্যাঁ, তাই বললাম যে তাহলে হবে না। বলে শনিবার, আমি শনিবার কী যাবো, শনিবার মাঝরাত্রে ফ্লাইট, আমি শনিবার যেতে পারবো না। এই কথাটা হচ্ছে অন সে বুধবার, মঙ্গল বুধবার এরকম সময়। তো বললো যে ঠিক আছে ফ্রাইডেই আপনি আসুন, তাহলে আপনার ভিসা বলে আমরা দেখছি। তারপরে মানে আই ওয়াজ আন্ডার ওয়াচ যে এ কে ভদ্রলোক, যার জন্যে স্পেশাল এনভয় দিল্লিতে বসে একদিনের মধ্যে আমার ভিসা বের করে, আমার ফ্লাইট টিকিট করে আমাকে পুরো নিয়ে ওখানে পৌঁছে ওখানে নেবে, তারপর ওখানে আমাকে রিসিভ করার সে লোক দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সে তো মানে তার ফোনে আমার ছবি, সে নিয়ে এরকম ঘুরে বেড়াচ্ছে যে কোথায় লোকটা, কে কোথায় গেল। আমি যে নামলাম, আমার ছবিটা দেখতে পেয়ে দৌড়ে আমি না জিনিসগুলো নিয়ে, আমি আর একটা ছেলে গেছিলাম আমার এখান থেকে যে অ্যাসিস্ট করে, দুজনে মিলে জিনিসগুলো নিয়ে গেছি। সে আমার ছবিটা দেখে না হঠাৎ পেছন থেকে সে খাপাত করে আমাকে চেপে ধরেছে, ধরে বলে পাইসি পাইসি পাইসি। আমরা কি পাইসি? হ্যাঁ, আমাকে কে ধরলো? তখন বলছে যে না এই ওর ছবিটা আমাকে মিলিয়েছে আর কি, মিলিয়ে আমাকে নিয়ে গিয়ে সে এসকর্ট করে ওদের গাড়িতে করে নিয়ে গিয়ে সোদা। আর ওখানে ওদের সেদিনকে সব ছুটি ক্যান্সেল। বাচ্চাটা খুব মানে একদম সিক, 1 কিলো মতন ওজন। সে তার ব্রঙ্কোস্কোপি করা হলো, তার লাংসের ভেতরে প্রচুর সিক্রেশন ছিল, সেগুলোকে ওয়াশ করে বার করলাম, করে বললাম যে দেখুন এইটুকু আমি করতে পেরেছি, এর বেশি তো আমি কিছু করতে পারবো না, কিন্তু সিক্রেশনগুলো ক্লিয়ার করা হলো। এবার আপনারা একটু ওয়েট করুন, এক্ষুনি ওকে আর ভেন্টিলেশনে দেবেন না, একটু অক্সিজেন দিয়ে দেখুন যে কীরকম থাকে। বলে টোলে তারপর ওরা বললো যে ডাক্তার সাহেব আপনি যখন এসছেন আপনাকে একটা লেকচার নিতে হবে। লেকচার নিলাম, ওদের যারা এরা ছিল, ওদের ডাক্তারদের সেদিনকার সেই ফ্রাইডের জন্যে ছুটি ক্যান্সেল। আচ্ছা, ঠিক আছে, সবাই মিলে ওখানে রইলো, সব দেখলো প্রসিডিওরটা পুরো, তারপরে একটা ছোটো লেকচার হয়ে তারপরে আমাকে স্পেশাল খাতির করে নিয়ে এসে আমি দ্যাট ওয়াজ দ্য মানে ফার্স্ট অ্যান্ড লাস্ট প্রবাবলি যে আমি এক্সপিরিয়েন্স করলাম যে ভিআইপিরা কী করে ট্রাভেল করে। মানে সোজা নিয়ে এসে গাড়ি করে মানে এয়ারপোর্টের পেছন দিক দিয়ে ঢুকে একটা লোক নিয়ে গিয়ে, কোনো চেকিং হলো না, কেউ আমার পাসপোর্ট ভিসা কিছু দেখলো না, সোজা নিয়ে গিয়ে এয়ারপোর্টে একদম ফ্লাইটের মধ্যে বসিয়ে দিল, আর দুটো হাঁড়ি মানে দুটো চুবড়িতে করে ফল টল নিয়ে এসে চাপিয়ে দিয়ে গেল। হ্যাঁ, তো এনিওয়ে বাচ্চারা সার্ভাইভ করে গেছিল। বাচ্চারা তারপর থেকে ভেন্টিলেশন তো লাগলোই না, তারপর থেকে রেগুলার ওরা ছবি টবি পাঠায়। এখন বাচ্চাটা বোধহয় ক্লাস 10 না কত পড়ছে, অ্যাবসলিউটলি নর্মাল হয়ে গেল। সো এই জিনিসগুলো gives you more impetus to ঠিক আছে let us go, let us try do something new. সো এইটাই মোটিভেশন থাকে আর কি, যে কাজেই প্রত্যেকটা পেশেন্টই has got something new to teach, something new to learn, হ্যাঁ, and something new to stimulate, কাজ করার আর ওই ইন্টারেস্ট হয় যে আর একটা লাইফ যদি বেঁচে গেল, সে যদি তাকিয়ে যখন হাসলো তখন ইউ ফিল সো গুড। কারেক্ট, দ্যাটস এ হিউজ ফিলিং। মানে কোনোদিন হয়তো যারা ডাক্তার নয় বা যাদের সঙ্গে এই জিনিসটা ঘটেনি, তারা বোধহয় সম্পূর্ণভাবে রিয়েলাইজ করতে পারবে না যে আনন্দটা বা এই ফিলিংটা এক্স্যাক্টলি কি। আমরা দূর থেকে জাস্ট ভাবতে পারি বা আমরা একটু ভাবার চেষ্টা করতে পারি। সো থ্যাংক ইউ ডাক্তারবাবু, এতটা সময় এবং যেটা দিয়ে শুরু করেছিলাম হ্যাঁ সেটা দিয়ে শেষ করি একদম প্লিজ। যে সুস্থ বাচ্চার জন্য কি করতে হয়, হ্যাঁ, ওই বিফোর মানে প্রেগনেন্সি বা ডিউরিং প্রেগনেন্সি, যখন প্রেগনেন্সি এসছে, প্লিজ ডু আ ইন্স্যুরেন্স।
একটা ইন্স্যুরেন্স হয় যেটাকে বলা হয় ক্রেডল ইন্স্যুরেন্স, ভেরি চিপ। যতদূর আমার মনে আছে 1000 টাকায় বোধহয় লাখ টাকা ওরা দেয়, ঠিক আছে? যদি ডেলিভারির পর বাচ্চার কোনো রকম প্রবলেম হয় তাহলে ওই ইন্স্যুরেন্সটা ওরা পে করবে, ওই পুরো লাখ টাকা অবধি ওরা কভার করবে, চিকিৎসার হোয়াট এভার হ্যাপেন্স টু দ্য বেবি। যদি কিছু না হলো ওই টাকাটা আপনার জলে গেল। বাট একটা 1000 টাকা কি 2000 টাকা খরচা করতে কিন্তু কারোর গায়ে লাগবে না। কিন্তু যখন প্রবলেমটা আমরা কি ফেস করি বলুন তো, আপনার বাবা মার সঙ্গে আপনার তো একটা টান আছে, এতদিন ধরে রয়েছেন। আপনার বাবা মা যদি কোনো শরীর খারাপ হয় আপনি কিন্তু প্রচুর খরচা করতে রাজি আছেন, রাইট? বিকজ আপনার একটা আলাদা, তিনিও একটা কিন্তু এতদিন ধরে কাজকর্ম করে হোয়াট এভার ব্যবসা করে একটা কর্পাস জমিয়েছেন। বাট হোয়াট ইজ হিজ প্রোডাক্টিভ লাইফ দ্যাট হি ইজ গোয়িং টু লিভ? মেবি অ্যানাদার 10 years, 15 years। এই বাচ্চাটা কিন্তু ইজ গোয়িং টু লিভ ফর দ্য নেক্সট 80 years, 70 years, ঠিক আছে? কিন্তু এর প্রতি আমার কোনো টান নেই, আমি চিনি না। এই তো জাস্ট জন্মালো, একে আমি দেখিনি ভালো করে, আমি জানি না কিরকম দেখতেও, এর ভবিষ্যতে কি হবে, বুদ্ধিশুদ্ধি কিরকম হবে। আই হ্যাভ নো অ্যাট্রাকশন টু দ্য চাইল্ড, জাস্ট আমার বাচ্চা, দ্যাট ইজ অল। কিন্তু কোনো টান নেই, ওর সঙ্গে তো বন্ডিং তৈরি হয়নি। আর না আমি কোনো কর্পাস জমাতে পেরেছি, কারণ আমার সবে সবে চাকরি হয়েছে, সবে সবে আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চা হয়ে গেছে, আমার কোনো কর্পাস এখনো জমাইনি, বাচ্চা তো কোনো কর্পাস নেই। সো দিস ক্রেডল ইন্স্যুরেন্স ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এইটা করলে কিন্তু ওই বাচ্চা জন্মের পরের কোনো কিছু হলে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিজ পে। বাট দিস ইজ অ্যান ইন্স্যুরেন্স যেটা আপনাকে একটু খোঁজ করে করতে হয়, বিকজ সামহাউ অর দ্য আদার ইন্স্যুরেন্স কোম্পানিজ ডোন্ট ওয়ান্ট টু প্রমোট দিস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বাট এটা অনেক কিছু, এটা অনেক কোম্পানিরই আছে, অনেক কোম্পানি আছে, বেশ, হ্যাঁ, পার্টিকুলারলি দ্য ন্যাশনালাইজ কোম্পানিগুলোর আছে, বেশ। সো এইটা কিন্তু অ্যানাদার ওয়ে, মানে থিং দ্যাট উই নিড টু কিপ ইন মাইন্ড, যে বাচ্চাকে হেলদি রাখতে গেলে কি করতে হবে। ঠিক। সো একটা ইন্স্যুরেন্স করে রেখে দেবেন, বাচ্চা জন্মের পরে যা হলো ইউ আর রিল্যাক্সড, কি হ্যাঁ কিছুটা টাকা অবধি না। তাহলে প্রথমেই যেটা হয়, বাচ্চা হঠাৎ জন্মালো, কোথাও কোনো প্রবলেম নেই, বাচ্চা বেরিয়েছে, কেঁদেছে, সব ঠিক আছে, তারপর হঠাৎ সিক হয়ে গেছে, আইসিইউতে ভেন্টিলেটর লাগবে, অমুক লাগবে, কোত্থেকে পয়সা পাবে? এইটা যদি সাপোর্ট থাকে অনেক রিল্যাক্সড। ঈশ্বরের দয়ায় কিছুই হয়তো হবে না, কিছু হবে না, ওইটুকু টাকা যদি হয় চলে যাওয়ার হলে যাক, দ্যাট ইজ দ্য পয়েন্ট। ওই টাকা তো বার্গারই বেরিয়ে যায়। ঠিক। সো আজকের এপিসোড এই পয়েন্টেই শেষ করলাম। শুরুটা হয়েছিল একদম, যে ডাক্তারবাবু যেখান থেকে শুরু করেছিলেন, যে একদম বাচ্চা নেওয়ার সময় থেকে শুরু করে কি কি করা উচিত, এবং শেষটা ওইখানেই আসলাম। মাঝখানে আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম। আশা করি যে আইদার আপনারা নতুন মা বাবা হতে পারেন যারা দেখছেন, কিংবা আপনারা হয়তো ভাবছেন মা বাবা হব, কিংবা অলরেডি যারা মা বাবা হয়ে গেছেন তারাও হয়তো দেখছেন। আমার মনে হয় প্রত্যেকের জন্যই এই পডকাস্টটার মধ্যে সেই ভ্যালুটা আছে, যে ভ্যালুটা আপনাদের প্রত্যেকটা, মানে প্রত্যেকের জীবনে প্র্যাকটিক্যালি কাজে লাগবে। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং দিস টাইম। খুবই ভালো লাগলো এই এপিসোডটা করে, এবং খুবই ইনফরমেটিভ লাগলো, আমার নিজেরও মনে হলো খুবই ইনফরমেটিভ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আপনাদেরকেও থ্যাংক ইউ, কারণ আপনারা এতটা সময় নিয়ে দেখেছেন পুরোটা। আর আজকের এপিসোড এখানেই শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। তার আগে বারবার যেটা বলি আরেকবার বলে দিই, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।